ডক্টর আদিত্য রায় সুসজ্জিত কেবিনের মুখোমুখি বসে আছে রুদ্র আর আদিত্য। রুদ্র আদিত্য ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কাম ভাই বেশি, কিন্তু আজ যেন ঠিক কোথাও একটা মিল নেই, কিছু একটা আলাদা ঘটছে দুজনের মধ্যে। তাই ঘরে বিরাজ করছে নীরবতা। রুদ্রকে চুপ থাকতে দেখে এক প্রকার অধৈর্য হয়েই আদি বলল, কি হয়েছে রুদ্র? এনিথিং সিরিয়াস? তুই এরকম চুপ করে আছিস কেন? হঠাৎ করেই ফোন করে বললি দেখা করতে চাস। আমিও ভাবছিলাম একবার যাব আজকে তোর বাড়ি, আর তুই নিজেই হাজির। কিছুটা থেমে রুদ্রর মুখের দিকে তাকিয়ে, কি হয়েছে, তোর মন খারাপ? এতক্ষণে ভরসার স্থান পেয়ে নিজেকে মেলে ধরল রুদ্র। আমি জানি রে কি হচ্ছে আমার সাথে, আর পারছি না সব সামলাতে। বাবার মৃত্যুর পর যেন সব ওলটপালট হয়ে গেছে। মা অসুস্থ, বোনের মাঝে মাঝে ভায়োলেট হয়ে যাওয়া। যে মেয়ে সারাদিন কল কল করে কথা বলতো, কথায় কথায় গাল ফুলিয়ে অভিমান করত, আর সে চুপ করে নির্জীবের মতন থাকে। যে ঘরে হাসির আওয়াজে ভরপুর থাকতো, সেই ঘরে এখন যেতে ভয় করে আমার। ঘরের নিঃসঙ্গতা আমায় গিলে খেতে চাই। বাইরে অফিসের বিভিন্ন মিটিং, এটা সেটা করতে করতে আমি ক্লান্ত। এত বড় ব্যবসার কোথায় কি রয়েছে তার তল খুঁজে পায় না। সবাই বাবার মতন আমায় ভরসা করে ইনভেস্ট করার কথা ভাবতে পারছে না। তারা আমার উপর ভরসা করতে পারছে না। এদিকে বাবার অ্যাক্সিডেন্টের পর থানা পুলিশ করতে হচ্ছে। আমি কি করব আদি এই মুহূর্তে? আমি সামলাতে পারছি না কোন দিকে যাব, কাকে জিজ্ঞেস করব। বাবা নামক ছায়াটাও নেই মাথার উপর। অসহায় গলায় বলে উঠল। রুদ্রর কান্না পেলেও চোখের জলগুলোকে আটকে রাখার চেষ্টা করছে প্রাণপণ। বাবা মারা যাওয়ার পর একদিনও কাঁদেনি রুদ্র। ও যে বাবাকে ভালোবাসে না সেটা নয়, ওর কাছে ওর বাবাই আইডল, কিন্তু নিজের পরিবারের এই অবস্থা ওকে শক্ত করে তুলেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখন ওর কান্নার সময় না, বরং পরিবারের বড় সন্তান হিসেবে মা বাবার স্বপ্ন পূরণ করে নিজের পরিবারকে আগলে রাখাই ওর একমাত্র কর্তব্য। আদি নিশ্চুপ হয়ে বন্ধুর প্রতিটা ব্যথা বুঝতে পারছে, ওর যন্ত্রণাগুলো সঙ্গী হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই লড়াই যে রুদ্রর একার, হ্যাঁ ও তাতে সাহায্য করতে পারে, কিন্তু লড়াই ওকে নিজেকেই করতে হবে। রুদ্র, আমি যাব তোর বাড়িতে মিশুকে দেখতে। আমি জানি তুই লড়াই করতে পারছিস না, কিন্তু তোকে করতে হবে পরিবারের জন্য। চল, আমরা ঠিক পারবো আগের মতন সব ঠিক করতে। আঙ্কেল যদি পারে, তুই কেন পারবি না সব কিছু সামলাতে? তুই সত্যি মিশুকে দেখতে পাবি। জলজল করে উঠল রুদ্রর চোখ। একমাত্র আদির কাছেই ওর বোন ভালো হতে পারবে। আদির উপর সেই ভরসা ওর আছে, তাই তো ও ছুটে এসেছিল ওর নিজের বন্ধুর কাছে। চল, মামুনির সাথে অনেকদিন দেখা হয়নি, দেখা হয়ে যাবে একেবারে। সেনবাড়ির সামনে গাড়ি থেকে নেমে দাঁড়ালো রুদ্র আর আদি। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল মন্দিরা দেবী নিজে হাতে ওর মা স্নিগ্ধা দেবীকে খাইয়ে দিচ্ছেন। রুদ্র নিজের জেঠু জেম্মাকে ভীষণ ভালোবাসে। ওর জেঠু জেম্মা আর ওদের মেয়ে রিয়া একসাথেই থাকে ওদের সঙ্গে। যবে থেকে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয় তবে থেকে এই পুরো ঘর আগলে রেখেছে ওর জেম্মা, না হলে ও অফিস সামলাতে পারতো না ঠিক করে। আদিকে দেখে স্নিগ্ধা দেবী বলে উঠলেন, বাবান, তোর এতদিন পর মনে পড়লো তোর এই মাকে? জানিস বাবান, কত কিছু ঘটে গেছে এই কয়েকদিনে। তোর কাকু। পুরো কথা সম্পূর্ণ না করেই ছোট বাচ্চার মতন ফুফিয়ে কেঁদে ওঠেন উনি। কষ্টগুলো নিজের আরেক ছেলেকে পেয়ে ভরসা করে শোনাতে চান। আমি জানি মামনি, রুদ্র আমায় সবটা বলেছে। তুমি চিন্তা করো না মামনি, সব কিছু আবার আগের মতন হয়ে যাবে। সে তো কোনোদিন ফিরে আসতে পারবে না, কিন্তু বর্তমানে যা ঘটেছে তা তো ঠিক করা যায়। তাও তুমি যদি এভাবে কান্নাকাটি করো তো রুদ্র, মিশু এদের কি হবে, কে সামলাবে এদের? নিজের ভুল বুঝতে পারলেন শিল্পা দেবী। ঘরের চাপা অস্থিরকর পরিবেশ থেকে বের করার জন্য বলে উঠলেন, বিদেশ যাওয়ার পর তোর তো কোনো ফোন নেই, ভুলেই গেছিস বল? নিজের মা তো নই আমি, তাই না? অভিমান ঝরে পড়ে স্নিগ্ধা দেবীর কণ্ঠে। চোখে জল টলমল করছে। ওনার প্রকাশবাবুর যাওয়ার পরে বড্ড একলা হয়ে গেছেন উনি। তা নয় মামনি, আমি পড়াশোনায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সব কিছু সামলাতে টাইম লেগেছিল। বাদ দাও আমার কথা, এতদিন কথা বলিনি বলে ক্ষমা করে দাও। এবার আমি এখানে এখন রোজ আসবো তোমার সাথে গল্প করতে।
এই দেখেছ, ছেলেটা বসে আছে খালি মুখে গল্প করছে। এই রিয়া, যা না, ছেলেটার জন্য কিছু নিয়ে আয় রান্নাঘর থেকে। মেয়েকে আদেশ করলেন মন্দিরা দেবী। না না, আমি এখন কিছু খাবো না, আমি মিশুকে দেখতে এসেছি আজ। আর তাছাড়া মাও হয়তো বসে আছে আমার জন্য না খেয়ে, অন্য একদিন আসবো আমি, সেদিন না হয় খেয়ে যাব। উত্তরের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল আদি। অগত্য রুদ্রকেও ওর পেছনে যেতে হলো। মিশুর রুমে পৌঁছেই মেয়েটাকে উদাস নয়নে বসে থাকতে দেখে গেল। চুল উস্কো ফুস্কো, মুখের উজ্জ্বলতা হ্রাস পেয়েছে এই কয়েকদিনে, চোখের তলার কালি পড়ে গেছে, কিন্তু তাও মেয়েটার রূপের কোনো কমতি যেন চোখে পড়ছে না। হয়তো প্রেমে পড়লে যে কোনো মানুষেরই সব কিছু সুন্দর লাগতে শুরু করে। হ্যাঁ, আদি ভালোবাসে মিশুকে। সেই বিদেশ পড়তে যাওয়ার আগে থেকে মিষ্টি মেয়েটাকে দেখে কখন যে মনের ভিতর আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে নিজেও বুঝতে পারেনি। তাই তো রুদ্রর এক কথা এখানে চলে এসেছে ও নিজের প্রিয়তমাকে দেখতে। হ্যালো বস। বুড়োটা বিশাল বেগরবাই করছে। যতক্ষণ শালাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখি ততক্ষণ ঠিক আছে, তারপরেই আমার বউ আমাকে ছেড়ে দাও এই বলে কানের পোকা ধরে গেল আমার। বাস আপনি বললেই ওটাকে মেরে ফেলে দিই, সব জন্মের মতন ঘুচে যাবে। জগাবাবুর কর আর কিছুদিন, ওই তো আমাদের তুরুপের তাস, ওকে মেরে ফেললে কি কিছু হবে? বরং ওর মেয়ের 23 বছর বয়স হলেই ওকে দেখিয়ে ওর প্রপার্টি নিজের করতে পারবো। আমি আর কোনো কাজে লাগবে না ওই বুড়োকে। ওর মেয়ের সাথে একসাথেই ওপরে পাঠাবো না হয় ওদের দুজনকে। ওকে বস। ফোন কেটে যেতেই ঘরে ভরে উঠল লোকটার হাসির আওয়াজে। দেখ প্রকাশ, তোকে কি করে শেষ করি আমি। তিলে তিলে তোর এই স্বপ্নের রাজ্যকে শেষ করব আমি। তুই হবি রাস্তার ভিখিরি, শুধু দেখতে থাক তুই। কথাটা বলেই শয়তানি হাসিতে লোকটি তাকে রইল প্রকাশবাবুর দেওয়ালে টাঙানো বড় ছবির দিকে। মিশু, চল নিচে, সবাই একসাথে খাবো। প্রথমে কোনো অভিব্যক্তি না দিলেও ধীরে ধীরে ওর মুখের ভাবের পরিবর্তন ঘটল এবং একসময় চেঁচিয়ে উঠল, প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও সবাই। আমার খিদে পেলে আমি নিজে থেকেই খেয়ে আসবো, পারলে আমার পাপাকে নিয়ে আয় দাও ভাই। বলেই বিছানায় শুয়ে পড়ল। ও আরও কেউ যে ওর ঘরে এসেছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওর। আদির সাথেই রুদ্রের চোখাচোখি হতেই দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো। দেখলি তো কীরকম করছে, ও কোনো ওষুধ খায় না, ডাক্তার দেখাতে যায় না, খাবার একমাত্র কাম্মা এলেই তবে খায়। আমি ওর কাছে যাই, সেটাও পছন্দ করে না, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না রে। এক অব্যক্ত যন্ত্রণাময় হাসি ফুটে উঠল ওর মুখে। দেখ, এসব পেশেন্টের ক্ষেত্রে ওকে হাসি খুশি রাখাটা খুব জরুরি। আমি কাল আবার আসবো, ওর সঙ্গে কথা বলে ওর অসুস্থতা বা ভীতির জায়গা খুঁজে বের করব। আমার মনে হয় পাপা যাওয়ার পরেই ওর এরকম। আমার সেটা মনে হয় না রুদ্র, আরও কিছু ব্যাপার আছে এতে। আঙ্কেলের মৃত্যুর সাথে তোর ওপর এত আক্রোশের কারণ কি? না রুদ্র, ব্যাপারটা একবার তলিয়ে দেখতে হচ্ছে। পরের দিন সকালে। গুড মর্নিং রুদ্র। গুড মর্নিং কাকাই। তো বিজনেস কেমন চলছে রুদ্র? যদিও বুঝতে পারছি তোমার ওপর অনেক চাপ পড়ে যাচ্ছে, এত কিছু সামলানো কি মুখের ব্যাপার? কাকু, তাও যতটা পারি চেষ্টা করছি আমি। কাকু, তুমি যদি একটু অফিসে গিয়ে দেখাশোনা করতে তবে খুব ভালো হতো আসলে। আরে তোকে চিন্তা করতে হবে না, তুই বলেছিস যখন এতটুকু করতে পারবো না, চিন্তা করিস না, আমি অবশ্যই যাব। প্রতীক তো আমারও ভাই ছিল বল, আর এই স্বপ্নের অফিস, এর অবনতি কি আমি দেখতে পারি? চোখ থেকে জল গড়িয়ে পড়ল অলোকেশবাবু। প্লিজ কেঁদো না জেঠু, বাবা কি আর ফিরে আসবে? বরং কষ্ট পাবে এসব দেখলে। বাদ দাও এসব, আমি এখন অফিস যাচ্ছি কাকাই। আসছি যে মা। আরে খেয়ে যা রুদ্র। এই রুদ্র। কারোর কোনো কথা না শুনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে আসে ও। স্যার, আজ আপনার শিডিউল অনুযায়ী আমাদের সমস্ত ক্লায়েন্টদের সাথে মিটিং রয়েছে প্রথমে। আর স্যার, এই ফাইলটা আপনি চেয়েছিলেন, এই নিন। স্যার? স্যার? হ্যাঁ, কিছু বলছো শ্রী? হ্যাঁ, আসলে এই ফাইলটা আপনি চাইছিলেন মিস্টার মালহোত্রাকে। এই নিন ফাইলটা। আর আজ আপনার মিটিংয়ের কথাটাই বলতে এসেছিলাম। আপনি কি কিছু চিন্তা করছেন স্যার? বলতে পারেন আমাকে।
শ্রী, তোমার সাথে মিশুর কথা হয়? আসলে মিশুর ব্যাপারটা আমায় ভাবাচ্ছে খুব। তোমার সাথে ওর খুব বন্ধুত্ব। প্লিজ কিছু মাইন্ড না করলে মাঝে মাঝে ওর সাথে দেখা করতে যেও। আমি চাই ও আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক। অবশ্যই স্যার, ও না থাকলে আমিও হয়তো চাকরিটা পেতাম না। শুধু আঙ্কেলের যাওয়ার পর ও কেমন আছে এই ভেবেই যাওয়া হয়নি। হঠাৎ করেই কী যে হয়ে গেল কোথা থেকে। এবারে আমি অবশ্যই যাব ওর কাছে। টানা 1.5 ঘন্টা সাধ্য সাধনা করার পর রুদ্র সফল হয়েছে সকলের সামনে নিজের বক্তব্য তুলে ধরতে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে। আর ওর চেষ্টা সফল হয়েছে। সবাই বুঝতে পেরে রুদ্রের ব্যবসায়িক বুদ্ধি ওর বাবার থেকে বেশি, এবং সবাই প্রতিশ্রুতি দিয়েছে রুদ্রের পাশে থেকে ওকে সাহায্য করবে। নিজের কেবিনে আসার পর রুদ্রের ফোন আদির অনেকগুলো মিস কল। যেহেতু ও মিটিংয়ে ছিল তাই ওর ফোন বন্ধ ছিল। আদিকে ঘুরিয়ে ফোন করতেই আদি বলে উঠল, তুই ফ্রি আছিস? হ্যাঁ, কেন বলতো? আমি আজকে গেছিলাম তোর বাড়ি মিশুকে দেখতে। সত্যি? বিস্ময় ঝরে পড়ে রুদ্রের গলায়। আদি বলেছিল ঠিকই, কিন্তু ও যে এভাবে ওর বোনের সাথে দেখা করতে যাবে সেটা ভাবতে পারেনি। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তোর বন্ধু সেটা জানার পর ও আমার সাথে দেখা করতে চায়নি। তুই এক কাজ কর রুদ্র, ওকে যে কোনোভাবে বাইরে নিয়ে আয়। আমি ওর সাথে কথা বলতে চাই। কিভাবে নিয়ে আসবো আমি ওকে? জোর করতে পারবো না। ও তো আমাকে দেখলেই রেগে যায়। তুই কিভাবে করবি সেটা তোর ব্যাপার, কিন্তু ও বাইরে না এলে ওর সাথে কথাও বলতে পারবো না। ও আচ্ছা, যে জন্য ফোন করলাম, মা তোকে ডিনারে দেখেছে, এসে চুপচাপ খেয়ে যাবি। মা আমাকে বললো আমি বিদেশে যাওয়ার পর নাকি তুই আর আসতে চাইতিস না। আর যদি তুই না আসিস তবে মা তোর সাথে কোনো কথা বলবে না বলেছে। আচ্ছা বাই, টাটা। আরে আদি, আমার কথাটা তো শোন। যা, লাইন কেটে দিল। উফ, এখন আমি কি করি? মিশুকে বার করবো ঘর থেকে, এটা ভাবতে হবে আগে। স্যার, এই নিন আপনার কফি। শ্রী, শোনো, কাল মিশুর কাছে গেলে তুমি ওকে যেভাবে হোক রাজি করবে ঘুরতে যাওয়ার জন্য। আর এটা বলবে না যে আমিও তোমার সঙ্গে ঘুরতে যাচ্ছি। ও তোমাকে না করবে না, এটুকু জানি। এবার আসতে পারো তুমি। ওকে স্যার। মিশু, এই মিশু, কী রে, কেমন আছিস? শ্রী, তুই এলি না কেন? শ্রী, তুই জানিস আমার পাপা বেঁচে আছে শ্রী, তাও এরা বলে পাপা মরে গেছে। আচ্ছা, পাপাকে আর প্রিন্সেসকে ছেড়ে যেতে পারে বল? অনেকদিন পর নিজের বান্ধবীকে দেখে মনের কথাগুলো উজাড় করে বলে দিল মিশু। মিশু প্লিজ কাঁদিস না, তোকে হাসিতেই ভালো মানায়। তোর এরকম মন খারাপে আন্টি কতটা কষ্ট পেয়েছে জানিস? আর আমি আসতাম রে, কিন্তু আঙ্কেলের ওইসব দেখার পর আমি সাহস পাইনি তোর কাছে আসার। তোর চোখের জল আমি দেখতে পারবো না রে। আর এখন চল দেখি, আজ আমরা দুজনে আবার আগের মতন ঘুরতে যাব, খাবো দাবো, ছবি তুলবো। নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। আমি যাব না, তুই চলে যা, ভালো লাগছে না আমার। আমি কোনো কথা শুনতে চাই না, তুই যা, রেডি হয়ে তাড়াতাড়ি আয়। বলেই এক প্রকার ঠেলেই বাথরুমে পাঠিয়ে দিল শ্রী। সি গ্রিন রঙের ফ্লোরার টপ আর ব্লু জিন্স সত্যি সুন্দর লাগছে মিশুকে। দুজনে বেরিয়ে নিচে আসতেই দেখতে পাই রুদ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র শ্রীয়ের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। মেয়েটাকে আজ অনেক শান্ত ও সুন্দর লাগছে। পরক্ষণেই ভুল ভাঙল ওর। না, এখন এসবের সময় নেই ওর কাছে। আগে ওর বোনের জীবন ইম্পর্টেন্ট। তাকে ঠিকই করাই ও সবথেকে বড় উদ্দেশ্য। রুদ্র আর শ্রী গাড়িতে উঠলেও মিশু কিছুতেই উঠতে চাইছে না। শেষে সবার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই ওকে যেতে হলো ওদের সঙ্গে। আদিও আজ এসেছে তার প্রিয়তমাকে চোখে চোখে রাখতে। সারাদিন ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে যে যার বাড়িতে ফিরে এসেছে। ল্যাপটপ খোলা থাকলেও সেদিকে হুঁশ নেই আদির। আচ্ছা, কি হচ্ছে ব্যাপারটা? সত্যি কি মিশুকে কেউ ফলো করছে, নাকি ওটা ওর মনের ভুল ছিল? আজ দুপুরেও অনেকবার দেখেছে একটা লোক ওদের দিকে তাকিয়েছিল। ওরা যেখানে যেখানে যাচ্ছিল ওদের সাথে সাথেই সেই লোকটাও ঠিক ওদের ফলো করছিল। কিন্তু কেন? কিসের সম্পর্ক ওদের আদির সাথে? নাকি ওই একটু বেশিই ভাবছে এসব ব্যাপারে? না, মিশুর সাথে একান্তে ওকে কথা বলতেই হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে যায় আদি। সকালে রুদ্রর অফিসে মিস্টার মালহোত্রা এত টাকা বাবা কিসের জন্য নিয়েছিল
প্রায় কয়েক কোটি টাকা কিসের এত প্রয়োজন ছিল বাবার? কি হলো বলুন, চুপ করে থাকবেন না। আমি জানি না স্যার কিসের জন্য এত টাকা নিতেন স্যার, শুধু প্রায় আমাকে বলতেন কিছু কিছু টাকা দিতে। আমি তো সামান্য কর্মচারী স্যার, এর উপরে জবাবদিহি করার আমি কি? তাই বিনা বাধাই তাই করতাম। তাহলে এত টাকা কিসের কাজে লাগতে পারে বাবার? স্যার, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু প্রকাশ স্যার এই সমস্ত টাকা আমি অনেকবার অলোকেশ স্যারকে দিতে দেখেছি, যদিও জানি না। জেঠুকে? আচ্ছা তুমি এখন যাও, আমি দেখছি। ওকে স্যার। জেঠুকে কেন এত টাকা দিত বাবা? জেঠু এতগুলো টাকা নিয়ে কী করতো? উফ, আমি আর ভাবতে পারছি না। কলিং বেলের শব্দ শুনেই বেরিয়ে আসে রিয়া। রিয়াকে সচরাচর ঘরে পাওয়া যায় না। আধুনিকতার মোড়কে গা ভাসিয়ে জামা পাল্টানোর মতন বয়ফ্রেন্ড পাল্টাইও। বর্তমানে এই হ্যান্ডসাম পুরুষটিকে দেখেও ওর মনে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত ভালো লাগা। সেদিন এক পলকের অ্যাটিটিউড, ভালোবাসা সব কিছু দেখে ও মুগ্ধ। আদিত্যের এই দৃষ্টি খুব অস্বস্তিকর, অস্বাস্থ্যর সৃষ্টি করছে। তাই ও নকল কাশি ফুটিয়ে তুলে বলল, মিশু ঘরে আছে? ও হ্যাঁ, ও ঘরেই আছে, বোধহয় ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি ওর সঙ্গে একটু দেখা করেই চলে যাব। রিয়া দরজা থেকে সরে এসে দাঁড়াতেই আদি যায় ওর প্রিয়তমার ঘরে। কিন্তু রিয়ার মাথায় ঘুরছে অন্য ব্যাপার। একদিনের জন্য হলেও আদিত্যকে ওর চাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল আশ্রাচ্ছে মিশু। হঠাৎ ঘরে কারুর প্রবেশ হয়েছে বুঝতে পেরে ঘুরে তাকায়। ও আদির এই মোহাবিষ্ট চোখ দেখে নিজেও থমকে দাঁড়ায়। পরক্ষণেই বলে ওঠে, আপনি আপনি এখানে কেন? দা ভাই তো এখন ঘরে নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি মিশু। সরি, আমি মিশু নই, মিশমি সেন। আর হ্যাঁ, আমি কারোর সাথে এখন কথা বলতে চাই না, তাই আপনি যেতে পারেন। কিন্তু আমার অনেক কথা জানার আছে। আমি আপনাকে কেন বলবো সব কিছু? কারণ আমি তোমায় ভালো চাই। দেখুন, আমার ভালো কাউকে চাইতে হবে না, জাস্ট বেরিয়ে যান এখান থেকে। দুপুরবেলা কোনো মেয়েকে তার বাড়িতে এসে উত্ত্যক্ত করা কোনো ভদ্রলোকের কাজ নয়। স্টপ মিশু, অনেক বলেছো তুমি। আমি তোমায় কোনোভাবেই বাজে টাচ কি তোমার সাথে এতক্ষণ গলা নরম রেখে কথা বলছিলাম। তোমার রুক্ষ কথা প্রতি উত্তর, কিন্তু তুমি তো সেরকম মানুষ নও। তোমার তো সবাইকে কষ্ট দিতেই ভালো লাগে, তাই না? এতদিন দাদার সাথে কথা না বলে তার সাথে অপরিচিতর মতন ব্যবহারে মা বেঁচে আছে নাকি সেই খবরটাও নেওয়ার দরকার মনে করো না তুমি। আঙ্কেল মারা গেছে, এতে শুধু তোমারই কষ্ট হয়, তাই না? তোমার দাদা আর মা তো রোবট। একটা বড় মনে হয় না যে তোমার প্রিয় বাবার স্বপ্নের এত বড় অফিসের কি হচ্ছে বাবা না থাকা অবস্থায়? ছাড়ো, তোমাকে যে সবথেকে বেশি ভালোবাসে সেই দা ভাইকেই যখন বিশ্বাস করতে পারোনি, তাহলে আর আমাকে এতগুলো বলা তোমার কাছে খুব একটা বড় ব্যাপার না। ধপ করে ফ্লোরে বসে যায় মিশমি। চোখ থেকে অযোধ্যায় নোনা জল গড়িয়ে পড়ছে, মাথায় ঘুরছে। সত্যি তো, যে দাদা তাকে এত আগলে রেখেছে সেই দাদাকে ভুল বুঝলো। একবারও খবর নিল না তার দাদা কেমন আছে, কিভাবে আছে, তার মা কেমন আছে। শুধু জেম্মা এসে ওকে খাওয়াতো, তখন জেম্মা বলতেই জানতে পারতো সব। না, ও তো ভুল বোঝেনি। যেন তখন ঘোরের মাথায় বলল, তার সেই থেকে ওর মনে হতো ওর দাদা ভাই ওর পাপার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু যে দাদা ভাই ওর পাপাকে এত ভালোবাসতো, ওকে এত ভালোবাসতো, সেখানে এরকম করবে? হ্যাঁ, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ওর। কিছু আলগা স্মৃতি ভেসে আসছে না। হোক কষ্ট, ও আদিকে সব বলবে কিভাবে ও একটা ঘোরের মধ্যে ছিল, কিভাবে ও ওর প্রিয় দাদাকে ভুল বুঝেছে। ও তো এখন দাদা ভাইয়ের সামনে যেতে পর্যন্ত পারবে না। কাঁদতে কাঁদতেই মুখ খুলল মিশু। আমি ইচ্ছে করে করিনি আদিদা। আমি এসব করতে চাইনি। কিসের কি কথা একদম না বলবি না। চল চল, আমরা একদিন খেতে যাব। কতদিন বাইরে যাসনি তুই, আর বাইরে বেরোলে মনও ভালো থাকবে। মিশুর পুরো কথা শেষ করার আগেই উচ্চস্বরে কথাগুলো বলতে থাকে আদি। এদিকে হঠাৎ কথার পরিবর্তনে খেই হারিয়ে ফেলে মিশু কাঁদতে ভুলে যায়। আদি ফিসফিস করে বলে ওঠে, শোন মিশু, আমার সন্দেহ হচ্ছে কেউ আমাদের কথা শুনছে বাইরে দাঁড়িয়ে। তুই নিজেকে সাবধানে রাখবি, বুঝলি?
আমি জানি তুই এসব করতে পারিস না, তোকে কেউ ভুল বুঝিয়েছে। আমি ফোনেই তোকে ঠিকানা দেবো, তুই নিজে চলে আসবি সেখানে। ঘরে এসব আলোচনা করা ঠিক না, তাই অন্য কোথাও এই কথাগুলো শুনবো আমি। আদির ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। মিশু ঠিক হয়ে দরজা খুলতে দেখলো রানুর মা দাঁড়িয়ে আছে। ছোট দিদিমণি, তোমার খাবার এখানেই আনবে নাকি তুমি নিচে গিয়ে খাবে? জিজ্ঞেস করছিল বড় মা। আমি আজ নিচে গিয়ে খাবো, জেম্মাকে বলে দিও। আর মাকে খাইয়েছে কি না জিজ্ঞেস করো, নইলে আমি যাব মায়ের সাথে। আমিও এখন আসি মিশু। ওই কথাই রইল, একদিন আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। রুদ্রকে রাজি করানোর দায়িত্ব আমার। তো চলি, টাটা। আদি কথাটা বলেই বেরিয়ে গেল ঘর থেকে। মিশু কতটা বুঝলো কি জানি না, কিন্তু এতটুকু বুঝলো ওর সামনে এখন প্রচুর বিপদ। ওই মেয়ের প্রচুর বারবার বেড়েছে। আজ রানুর মা বলল আদির বন্ধুর সাথে দরজা লাগিয়ে কী সব কথা বলছিল, আবার নিজে থেকে নেমে খেতে এলো। আর মায়ের জন্য দরদ উতলে উঠছে, যেন আমি বলছি ওই মেয়ে কিন্তু বেশি দিন হাতে থাকবে না। আরে সুইটি, থাকার দরকার কি? আর 2 মাস ব্যাস, তারপরে তো ওর ডানা কাটবো আমি, বুঝলে? একদম এমন ডানা কাটবো যাতে আর উঠতে না পারে। ব্যালকনিতে বসে আছে আদি। বারবার মনে পড়ে যাচ্ছে মিশুর কান্নারত মুখটা। আদি চায়নি ওর প্রিয়তমাকে আঘাত করতে, কিন্তু তখন এছাড়া কোনো উপায় ছিল না। আঘাত করেছে বলেই মেয়েটা আজ নিজের মনের কথাটা বুঝতে পেরেছে, ঠিক ভুলের ফারাক করতে পেরেছে। কিন্তু ওকে ভুল বোঝাচ্ছে কে? কিন্তু কেন? কিসের স্বার্থ? রুদ্র সম্পর্কে মিথ্যা কথা বলে কার লাভ হতে পারে? ওই সার্ভেন্ট কেনই বা আড়ি পেতে সব শুনছিল? তবে কি কেউ মিশুর ওপর লক্ষ্য রাখছে? কি হচ্ছে এসব? না, কাল হসপিটাল যাওয়ার আগে রুদ্রর সাথে একটু আলোচনায় বসতে হবে। পরের দিন সকালে অফিসে রুদ্র সকালে অফিসে ঢুকতেই শ্রীয়ের দেখা পেল। আজ যেন এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে মেয়েটার মুখে। শাড়িতে মায়াবী লাগছে, চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে রুদ্রর। আগে যখন ওদের বাড়িতে আসতো শ্রী, কোনো এক অজানা কারণে ভালো লাগে আদির ওর কথাবার্তা। মিষ্টি হাসি চঞ্চল করে তোলে ওর মনকে, কিন্তু কখনো এত তলিয়ে ভাবার সময় পায়নি। এই অনুভূতির নামও খুঁজে পায়নি, কিন্তু আজ সে অনুভূতি প্রবলভাবে নাড়া দিচ্ছে ওকে। ওর দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল শ্রীর পাশে দাঁড়ানো অভিকে দেখে। অভিজ্ঞান সেই অফিসেই কাজ করে, তার সাথেই দাঁড়িয়ে মেয়েটা দিব্যি হেসে হেসে কথা বলছে। মাথাটা দুম করে গরম হয়ে যায় রুদ্রর। গটগট করে কেবিনে গিয়ে ডেকে পাঠায় শ্রীকে। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মিস্ত্রি, এই নিন, এই ফাইলগুলো ভালো করে চোখ বুলিয়ে দেখুন কোথাও ভুল আছে কিনা। এটাই আপনার আজকের কাজ। এরপরে 10 থেকে 12টা ফাইল এগিয়ে দেয় শ্রীর দিকে। মনে মনে ভাবতে থাকে, ঠিক হয়েছে, যেমন হেসে হেসে কথা বলা, এইবার শাস্তিও পাবে সেই রকম। কিন্তু এদিকে যে রুদ্রের মনটা ভালোবাসার আগুনে ধীরে ধীরে পুড়ছে, এটা কিন্তু এখনও বুঝতে পারেনি ও। সাদেকি বলে, মনের চোরাবালিতে কখন যে কী হয় কেউ বুঝতে পারে না। রুদ্রর কেবিনটা এখন এমনভাবে তৈরি হয়েছে যাতে রুদ্র সবাইকে দেখতে পেলেও বাইরের কেউ ভেতরে দেখতে পারবে না। আর রুদ্রের পাশে রুমে রয়েছে শ্রী। নিজের কেবিনে বসে বসেই রুদ্রকে গালমন্দ করছে শ্রী। আর পাশের ঘরে থাকা রুদ্র তা দেখেই হেসে চলেছে মনে মনে। ঠিক হয়েছে, এতগুলো ফাইল সামলাও এবার। বেশ হেসে হেসে কথা বলা অভির সাথে। কিন্তু রুদ্রের হাসি মনে হয় কিছুক্ষণের জন্যই, কারণ ও দেখতে পেল অভি শ্রীয়ের রুমে এসে কী সব বলছে। রুদ্র কি কথাবার্তা চলছে বুঝতে না পারলেও দেখতে পেল অভি শ্রীর কাজে হেল্প করছে। রুদ্র আর বরদাস্ত করতে পারল না, ইন্টারকমটা তুলে শ্রীকে ডেকে পাঠালো ফাইল সমেত। ও চোখের সামনে থাকবে, এতেই শাস্তি হবে রুদ্রর। কিন্তু শ্রীর মনে চলছে অন্য কথা। আচ্ছা, স্যার আজ অদ্ভুত বিহেভ করছে কেন? তখন থেকে এতগুলো ফাইল দিল, এখন আবার নিজের কেবিনে ডেকে কাজ করাচ্ছে। উফ, ধুর, যা পারে করুক, আমার কি, এইগুলো এখন শেষ করতে পারলেই বাঁচি। ইন্সপেক্টর, সে লোকটা কোথায়? আমি কথা বলতে চাই ওর সাথে। মিস্টার রুদ্র, আপনি বসুন, আমি লোকটাকে আনছি। আজ রুদ্র আর আদি এসেছে পুলিশ স্টেশনে। পুলিশ নাকি ধরতে পেরেছে ওর বাবার সাথে অ্যাক্সিডেন্ট ঘটায় ট্রাকের ড্রাইভারকে। তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে ইন্সপেক্টর নিজে রুদ্রকে ডেকেছে।
একজন কনস্টেবল লোকটাকে ধরে আনতেই অফিসার বলে উঠল, সত্যিটা বল জগা, সেদিন যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল তাতে তোর কোনো হাত আছে নাকি? বাবু সত্যি কথাই আজ তোমাকে বলবো বাবু, যার জন্য চুরিটা করেছিলাম সেই যখন নেই, আমাকেও আর বাঁচার ইচ্ছা নেই। এই পাপ কামের ভগবান যা শাস্তি দেবে তাই দিই কামাই। কোন পাপ? বাবু সেদিন আমি ঘরে তাড়াতাড়ি আইছিলাম, আমার পোলাটার শরীরটা খারাপ ছিল। পোলাটার ছোটোবেলায় থিক্কা হাতে নাকি ফুটা ছিল একখান, সেটার জন্য সব হাসপাতালে গেছি বাবু, কিন্তু কেউ কিছু করতে পারল নি বাবু। অনেক টাকার দরকার, অপারেশন করতে পোলারও আজকাল কেমন যেন অল্পতেই হাঁপিয়ে যায়। ডাক্তার বলেছে অপারেশন না করতে পারলে বাঁচাতে পারবো না। হঠাৎ সেই দিন রাত্রে আমি যার গাড়ি চালাই সেই বাবু এলো আমার ঘরে, বলল একজনকে মেরে ফেললেই 1 লাখ টাকা দেবে আমায়, পুলিশেরও কোনো হাঙ্গামা হবে না, সে নাকি সব দেখবে। প্রথমে রাজি হয়নি বাবু, পরে নিজের পোলারের অপারেশনের কথা মাথায় এলো, তাই কোনো কিছু চিন্তা না করেই হ্যাঁ বলে দিই বাবু। যদিও শেষ পর্যন্ত আমি মারতে চাইনি, শুধু ধাক্কা দিতে চাইছিলাম, কিন্তু হলো না বাবু। এত পাপ কাজ করেছি বলেই তো আমার ছেলেটা বাঁচলনি বাবু। কান্নায় ভেঙে পড়ে জগা নামের লোকটি। এটা যেন কান্না নয়, এটা একটা বাবার অসহায় আরতি, সেই আরতি উপেক্ষা করা প্রায় অসম্ভব। রুদ্র আর আদিও পারেনি কঠোর হতে, ওরাও যদি এই অবস্থায় থাকতো তবে ওরাও তাই করতো, এতে জগার তো কোনো ভুল নেই। ও শুধু একজন ভালো বাবা সাজতে চেয়েছিল, নিজের সন্তানকে একটু সুখ দিতে চেয়েছিল, তার কোনো ভুল নেই। সমাজ ব্যবস্থা যেখানে একজনের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসা করার অন্যায়ভাবে টাকা রোজগার করতে হবে, একজন বাবাকে বাধ্য হয়ে অন্যায় কাজ জড়াতে হয়েছে। তাই রুদ্র আর আদি অনেকবার করে রিকোয়েস্ট করলো পুলিশ অফিসারকে যাতে জগার খুব বেশি শাস্তি যেন না হয়। মন খারাপ আর মনে মনে অনেক প্রশ্ন নিয়ে বাড়ি ফিরে এলো। ওরা প্রথম প্রশ্ন একটাই, ওর বাবাকে কে মারতে চায়? কোনো রাইভাল কোম্পানি? কিন্তু কেন? না, ওকে ভাবতে হবে আরও জানার জন্য জগার সেই মালিককেই ধরতে হবে যে ওকে যোগাযোগ করিয়ে দিয়েছিল তার বাবার খুনির সঙ্গে। ক্লান্ত নির্জন দুপুরে সারাদিন ছটফট করে কেটেছে মিশুর। আজ আদি ওকে দ্য নিউ ক্যাফেতে ডেকেছে, কিন্তু ওর ঘর থেকে বেরোবে কিভাবে? জেম্মাকে আদি সত্যি বলতে না বলেছে, তাহলে কি বলবো? আমি বেরোতে গেলেই তো জেম্মা সন্দেহ করবে। কি বলি শ্রী? হ্যাঁ, শ্রীয়ের সঙ্গে দেখা করতে যাব, এটাই ঠিক হবে। এই ভেবেই রেডি হতে থাকে মিশু। মোটামুটি ঠিকঠাক লাগছে ওকে। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পেল ওর জেম্মা বসে টিভি দেখছে। ওকে দেখেই বলে উঠলেন, মিশু সোনা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ জেম্মা, আসলে শ্রীর সাথে সেদিনের পর আর দেখা হয়নি, আর কতদিন আমি বসে থাকবো ঘরে এভাবে? তো আর পাপা ফিরে আসবে না, বরং আমাকে এরকম দেখে মা অনেক কষ্ট পায়। মিশু, এই অসুস্থ শরীরে যাবি? তোর তো শরীর খারাপ করবে আবার। আর হবে না জেম্মা, আমি নিজের খেয়াল রাখবো, আর তুমি ততক্ষণ একটু মাকে দেখে রেখো। আমি আসি, বুঝলে? ও না হলে দাঁড়িয়ে থাকবে। মিশু বেরিয়ে আসে বাড়ি থেকে। আগেই আদি বলে রেখেছিল ও আসবে মিশুকে নিতে। সেই মতো ঘরের একটু দূরত্বে পরিচিত গাড়ি থেকে উঠে পড়ল ও। মেয়েটা বরাবরই সুন্দর দেখতে, আজ খুব সুন্দর লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে সারা জীবন এইভাবেই দেখতে থাকুক ওকে। সময়টা যেন থমকে যাক এখানে, কিন্তু সেই চঞ্চলা হরিণী কি আর সেই সুযোগ দেয়? যদি কেউ কিছু টের পায়, তাই আদির সুন্দর অনুভূতির 12টা বাজিয়ে বলে ওঠে, উফ, চলুন, অনেক কষ্টে আসার পারমিশন জোগাড় করেছি, তাড়াতাড়ি চলুন। সে যাচ্ছি, কিন্তু তোমার জেম্মার চোখ ফাঁকি দিয়ে এলে কিভাবে? খুব সোজা, শ্রীয়ের নাম করে এসেছি। এরপরে আর কোনো কথা বলেনি দুজনে। একজন তার নিজস্ব ভাবনার মতো, আর আরেক প্রেমী হৃদয় তার স্বপ্নের নারীটিকে আর চোখে দেখতে ব্যস্ত। ক্যাফের একটা টেবিলে বসে আছে দুজন। তো মিশু, বলে ফেলো, কি হয়েছিল সেদিন? কে তোমাকে এসব বলেছে? সেদিন যেদিন পাপার অ্যাক্সিডেন্ট হয়, আমি সেদিন কলেজে গিয়েছিলাম। সাধারণত আমার সাথে শ্রী যায়, কিন্তু ও জব পাওয়ার পরে ঠিক করে শুধু পরীক্ষা দিতেই যাবে। এমনিতেই আর কিছুদিন পরে এক্সাম ছিল, অনেকেই আসতো না, তাই সেরকম কিছু অসুবিধা হয়নি।
হঠাৎ করেই অফ পিরিয়ডে ফোন স্ক্রল করতেই একটা অচেনা নম্বর থেকে আমার কাছে ভিডিও এলো। তাতে দেখা যাচ্ছিল পাপার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আর সবাই ইচ্ছে করে ব্রেক মারছে না। পাপা দাদাকে চেঁচিয়ে কী সব বলছে, তাতেও দাদাভাইয়ের কোনো হুঁশ নেই। তারপরে ট্র্যাকটা আরও কাছাকাছি আসতেই দাদাভাই দরজা খুলে বেরিয়ে যায়। আর বাবা আর বলতে পারল না মিশু। ওর গলা থরথর করে কাঁপছে, ওর চোখগুলো নোনা জল আটকাতে ব্যর্থ হচ্ছে, তাও বলে চলেছে ও। তারপরে জেম্মা আমায় ফোন করে বলে তাড়াতাড়ি বাড়ি আসতে। আর তারপরেই জেম্মা বলতে থাকে যে দাদাভাই সেদিন বাবাকে সাথে নিয়ে অফিস গেছিল আর দাদাই নাকি এসব করেছে। পরে দাদাভাই বাড়ি ফিরতেই ওর কপালে জামায় রক্তের দাগ দেখে ভেবেছি সত্যি হয়তো দাদাভাই ইচ্ছে করে এসব করেছে, হয়তো নিজেই বেরিয়ে এলেও বাবাকে বের করেনি। ভীষণ রাগ হয়েছিল আমার, কিন্তু একবারও ভেবে দেখিনি যে দাদাভাই আমায় এত ভালোবাসতো সে কী করে এমন করতে পারে। মিশু, একদমই তাই। তোমার দাদাভাই এসব কিছুই করেনি, আর না সেদিন ও গাড়িতে ছিল। কি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি দাদাভাইয়ের মতন একজন গাড়ি থেকে। তুমি হয়তো সত্যিটা জানো না। সেদিন যখন আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয় তখন সেখানে রুদ্র ছিল না, বরং তোমাদের ড্রাইভার গাড়িটা চালাচ্ছিল। তোমার বাবার দেহটা খুব কষ্ট করে বের করা গেলেও তোমাদের ড্রাইভারের কোনো হদিশ পাওয়া যায়নি। এটা একটা রহস্য, যদিও যেভাবে কাকুর দেহটা উদ্ধার হয়েছিল তাতে কাকুকেও চেনা যায়নি ভালো করে, শুধু তার পার্স, ফোন, জামাকাপড় দেখে আঙ্কেলকে শনাক্ত করা হয়েছে। আর রুদ্র সেদিন আগে অফিস যায়, কিন্তু কাজ থাকার জন্য তার প্রমাণ আমি নিজে, ও ফোন করেছিল আমায় কাজের জন্য। কিন্তু ও জেম্মা তোমায় মিথ্যে বললো কেন? ভালোবাসে? জেম্মা মিথ্যে বলবে? জেম্মা তো আমার আর দাদাকে খুব ভালোবাসে। তাহলে আমাকে দাদার বিরুদ্ধে কেন নিয়ে যেতে চাইবে? কোথাও ভুল হচ্ছে না তো? আর কিছু বলল না আদি, কারণ ও বুঝতে পারছে ওদের দুই ভাই বোন ওদের জেম্মাকে খুব ভালোবাসে। তার বিরুদ্ধে কিছু বললে মিশু আর রুদ্রর ব্যাপারটা খারাপ লাগবে। আগে ওকে নিজেকে বুঝতে হবে মিশুর জেঠিমা কেন ওদের দুজনকে আলাদা করতে চায়। তার আগে ভিডিওটা একবার যাচাই করতে হবে। আচ্ছা মিশু, তুমি যেই ভিডিওটা পেয়েছিলে সেটা আমায় দাও, আমি পরীক্ষা করব। এটা এক জায়গায়, এটা সত্যি কি মিথ্যে এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। যাই হোক মিশু, এবার চলো আমি তোমার বাড়িতে ছেড়ে আসি। আর হ্যাঁ, প্লিজ সাবধানে থাকবে, আমাকে ফোন করবে না। কোনো কিছু বলার থাকলে মেসেজে বলবে। আর একটা কথা বলি, তোমার দাদা দোষী হোক বা না হোক, ও তোমায় ভীষণ ভালোবাসে। ও তোমার ক্ষতি হোক এরকম কিছুই চাইবে না, তাই বলছি ওর সাথে কথা বলো। গাড়িতে বসে মিশুকে নিজের বাড়ি ছেড়ে আদি বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এই যাত্রার শেষ কি কেউ জানে না। দেখো দেখো, মেয়ের বাড়াবাড়ি দেখো। এখনও বলছি আমার কিন্তু এই বাড়াবাড়ি মোটেও ভালো লাগছে না। ঠিক বলেছ, চিন্তাটা আমিও করছি। বড্ড সাহস এই মিশমির, ঠিক প্রকাশের মতন। কি প্রকাশ? ঠিক বলছি না? চুপ কর তোরা, চুপ কর, একটু শান্তিতে থাকতে দে আমার মেয়েকে। এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ তোদের মুখে মানায় না। মানায় না তো কিন্তু কি করব বল? তোর সংসার ভাঙতে আমার ভালোই লাগে। জানিস, তোর আদরের মেয়েকে ধীরে ধীরে ড্রাগসের নেশা ধরিয়ে তোর ছেলের থেকে মেয়েকে দূরে করেছি আমি। ওর কানে রুদ্রর নামে বিষ ঢেলেছি আমি। ছেলেটাকে কিছু করতে পারিনি, কারণ ওই যে আমাকে ভীষণ বিশ্বাস করে। ও ভাবতেও পারে না আমি কখনো খারাপ হতে পারি এত। আরে আর একটু শোন, এটুকুতে চোখের জল পড়লে হবে? জানিস, তোর স্নিগ্ধাকে রোজ খাবারের সঙ্গে একটু একটু করে বিষ মিশিয়ে খাওয়ায়। খুব ছটপট করে জানিস। যেদিন আমাদের কাজ শেষ হবে তোর পুরো পরিবারকে নিশ্চিন্ত করে দেব। তোদের কাজের শাস্তি পাবি তোরা। আমরা তো তোদের কোনো ক্ষতি করিনি। অলোকেশ তবে কেন করছিস? তুই চাইলেই আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেব, শুধু তুই ওদেরকে ছেড়ে দে। কান্নায় ভেঙে পড়েন প্রকাশবাবু, আর সহ্য করার ক্ষমতা নেই ওনার। পরিবারের এই অবস্থা ওনাকে মানসিকভাবেই ভেঙে দিয়েছে। তুই তো এই অবস্থা রাখিসনি, তোর মেয়ের নামেই তো সব। এখন এসব বাদ দি, শুধু দেখে যা কি হয়। ব্যালকনিতে বসে আছে মিশু। ওর খুব অস্বস্তি হচ্ছে, কেন বুঝতে পারছে না। আগেও এরকম হলে জেম্মা এসে ওকে কিসব ওষুধ নাকি ইঞ্জেকশন হিসেবে দিত। আজ আবারও সেরকম হচ্ছে। কি ভীষণ অসহ্য যন্ত্রণা।
মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন। ওর জেম্মাকে যে ডাকবে সে শক্তিটুকুও ওর মধ্যে নেই। মিশু, এই মিশু, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? দা ভাই, জেম্মাকে ডাকো, আমার খুব কষ্ট হচ্ছে। দাঁড়া, জেম্মা তো বাড়ি নেই, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি, আর একটু সহ্য কর প্লিজ। তাড়াতাড়ি কর না দাদা ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। রুদ্র তাড়াতাড়ি মিশুকে নিয়ে বেরিয়ে নার্সিংহোমে গেল। আদিকেও ফোন করে বলেছে আসতে, ও একা হয়তো সবটা সামাল দিতে পারবে না। শহরের সব থেকে নামকরা নার্সিংহোমে বসে আছে আদি আর রুদ্র। কি হচ্ছে বলতো আদি ভেতরে? কি হচ্ছে ওর? আমার ভীষণ ভয় করছে আদি। কিচ্ছু হবে না মিশুর, কেন টেনশন করছিস? আরে ওই তো ডক্টর বেরোচ্ছে, চল দেখা করে আসি। মিস পেশেন্টের বাড়ির লোক কে আছেন? আমি, ওনার দাদা রুদ্র সেন। মিস্টার রুদ্র, আপনি এত বড় একজন বিজনেস টাইকুন, আর আপনার বোন এইভাবে ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগ? মিশমি কখনো ড্রাগস নিতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে ডক্টর। আদি চিৎকার করে বলে উঠল। না, রিপোর্ট অনুযায়ী আপনার বোনের রক্তে ড্রাগস পাওয়া গেছে। সামান্য মাত্রায় হলেও এতে ধীরে ধীরে রোগী কিন্তু আসক্ত হতে পারে। আর আমি যতটা পেরেছি ড্রাগস বের করেছি। এরপর ট্রিটমেন্ট চললে আশা করি বেশি কিছু অসুবিধা হবে না। আমি এখন আসছি, আর এই ওষুধগুলো নিয়ে আসবেন কেউ। এক্সকিউজ মি। আদি ড্রাগস? মিশুর ড্রাগস নেবে? এসব কি হচ্ছে? ও এরকম মেয়ে নয়, আমি ওকে চিনি। তুই শান্ত হয়ে বস প্লিজ। আমিও জানি মিশু এরকম করবে না। ও ঠিক হোক, ওর থেকে সবটা জানা যাবে ভালো করে। তুই এক কাজ কর, তোর বাড়ির কাউকে এসব জানাস না, তোর জেঠু জেম্মা সাথে মামনিকেও। কিন্তু ওদেরকে না জানালে? কিচ্ছু জানাবি না, এমনকি মিশুর ট্রিটমেন্টের খবরটাও। এক কাজ কর, তুই এখন এখানে থাক, আমি ওষুধগুলো নিয়ে আসছি। আদি বেরিয়ে গেলেও ওর মাথায় ঘুরছে ড্রাগসের ব্যাপারটা। কেউ তো ঘরের মধ্যে আছে যে মিশুর ক্ষতি করতে চায়, কিন্তু কেন? রুদ্ররা সবাই বাড়িতে ফিরে এলেও চিন্তা ওদের পিছু ছাড়ছে না। এরপর কি করবো আদি? কিছু না, শুধু বোন আর মায়ের খেয়াল রাখলেই হবে। এখন আমি আসি, বুঝলি, অনেক রাত হয়েছে। রুদ্রদের নিজের বৈঠকখানে দাঁড়িয়ে আছে আদি। ভীষণ বিরক্ত লাগছে ওর। ও যখনই রুদ্রদের বাড়ি থেকে বেরোতে যাবে তখনই রিয়া আসে বাড়িতে। রিয়াকে দেখেই বোঝা যাচ্ছিল ও নিজের হুঁশে নেই। ড্রিঙ্ক করে কথা বলার মতন অবস্থায় ছিল না। হঠাৎ করে রিয়া ওর দিকে এগিয়ে এসে জামার কলার ধরতেই সম্বিত ফেরে ওর। কি করছোটা কি রিয়া? কেন, কিছু বুঝতে পারছো না তুমি? আমি তোমায় কতটা ভালোবাসি। ওই ছিটিয়াল মিশুতে যে লোক কি দেখে কি জানি, ওর ওপরেও নিশ্চয়ই জাদু করেছে, তাই না? হ্যাঁ, হয়তো করেছে, কিন্তু তোমাকে আমি সেসব কৈফিয়ত দিতে বাধ্য নই। রাস্তাটা ছাড়ো। বলেই জোর করে দরজা খুলে বেরিয়ে গেল আদি। ওর ভীষণ রাগ হচ্ছে রিয়ার উপর। ও হয়তো অনেক কিছুই করতে পারতো, কিন্তু কোনো মেয়ের উপর হাঁটো যাতে ওর ভালো লাগে না। হাই বিউটিফুল লেডি, আপনাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। অবি থামো তো, তুমি যতটা বলছো আমাকে সেরকম কিছুই লাগছে না। সত্যি তোমায় খুব সুন্দর লাগছে শ্রী। ধুর, আমার সেরকম মনে হয় না। আচ্ছা, ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? তাতে তো চলবে না। এই নাও, মিষ্টি খাও। মিষ্টি? আবার কিসের জন্য? এই দেখো, বলতেই ভুলে গেছি, আজ আমার জন্মদিন। আজকেই আমি আকাশ থেকে টুক করে জন্মগ্রহণ করে পড়েছিলাম শ্রী ম্যাডাম। উফ, ভারী মজার মানুষ তো আপনি। সে যাই হোক, শুভ জন্মদিন অভি। ইস, আগে বললে কিছু একটা গিফট নিয়ে আসতাম। আমার গিফট চাই না শ্রী ম্যাম, শুধু আপনি যদি আজকে আমার সাথে রেস্টুরেন্টে লাঞ্চ খেতে যান তাহলেই আমি খুশি হব খুব। তো আপনি কি যাবেন ম্যাম? সরাসরি লাঞ্চের প্রস্তাব, যদিও খুব একটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তা কখন যাবেন? এই লাঞ্চ টাইমে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, না হলে স্যার এখন কথা শোনাবে। চলুন, আমিও যাই, কথায় কথায় অনেক লেট হয়ে গেল। স্যার, এই কাজটা এখন শেষ, আমি কি এবার যেতে পারি? ওকে, এমনিতেও এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, যাও। আর শ্রী, মিস্টার ডিসুজার ফাইলটা লাঞ্চের পর এসে একবার চেক করে নিও, কালকেই মিটিংটা যেহেতু আছে। ওকে স্যার। রুদ্রর কেবিন থেকে বাইরে বেরিয়ে এসে নিচে অভিকে না দেখতে পেয়ে ফোন করে শ্রী। এই যে, আমাকে খুঁজছিলেন বুঝি? মোটেও না,
আমি কাউকে খুঁজিনি, আর একজন বোধহয় ভুলেই যাচ্ছে যে লাঞ্চ টাইম 1 ঘন্টা, তার মধ্যে এসে ঢুকতে না পারলে চাকরি থেকে বরখাস্ত করতে স্যার 2বার ভাববেন না। যা বলেছে শ্রী, স্যার কিভাবে এত স্ট্রিক্ট হতে পারে জানি না বাবা। না রুদ্র, স্যার আগে এরকম ছিলেন না, মজার মানুষ ছিলেন। তারপর ওনার বাবা মারা যাওয়ার পর থেকেই ওনার এত পরিবর্তন। তুমি তো অনেক কিছু জানো দেখি স্যারের ব্যাপারে। কিছুটা হয়তো জানি, মুচকি হেসেই বলে উঠল শ্রী। রেস্টুরেন্টের ভেতরে এসে বসতেই ওয়েটারকে অর্ডার দিয়ে হাসতে হাসতে কথাবার্তা বলতে লাগলো দুজনেই। কিন্তু দূরে বসে থাকা রুদ্র তা মোটেই ভালো লাগলো না। সেটাই স্বাভাবিক। রুদ্র এখানে এসেছিল ওদের নিয়মিত ক্লায়েন্টের সাথে লাঞ্চ করা এবং টুকটাক কথা বলার উদ্দেশ্যে। কিন্তু এখানে যে অভি আর শ্রী এইভাবে হাসতে হাসতে গল্প করছে সেটা হয়তো ভাবতেই পারেনি। রুদ্র রেগে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে, মাথায় রাগে জ্বলে যাচ্ছে। ওর মনে মনে ভাবতে থাকে, রুদ্র দুজনে কেমন দাঁত বের করে হাসে। কই, আমি যখন থাকি তখন আমার সাথে তো কোনো গল্প করে না, মুখে যেন কুলু পেটে থাকে। আর এখন দেখো হাসতে হাসতে যেন গড়িয়ে পড়বে ওর গায়ে। ভালো লাগে না আমার, ধুর। আসুক আর শ্রী, ওকে দেখাবো মজা। থমথমে মুখে কেবিনে বসে আছে রুদ্র। আর চোখে একবার রুদ্রকে দেখে নিয়ে শ্রী বলে ওঠে, স্যার, মিস্টার ডিসুজার ফাইল, এটা আমি কি দেখে নিয়েছি, কোনো ভুল নেই। আমি জানি একজন তুমি বাড়ি যেতে পারবে না, আমিও বেরিয়ে যাবো, তাই তোমারও এখানে আর কোনো কাজ নেই। স্যার, আপনার কি কিছু হয়েছে? না মানে বাড়ি যাবেন? আমাকে এসব জিজ্ঞেস করার দরকার কি তোমার? অভি আছে তো, যাও তাকে জিজ্ঞেস করো সে তোমার সাথে ডিনারে যেতে চায় কিনা। আর থাকতে না পেরে জোরে চেঁচিয়ে উঠল রুদ্র, স্যার, আমি কার সাথে ডিনারে যাব না যাব সেটা আমার ব্যাপার। আর এখানে অভি আসছে কোথা থেকে? অভি যেভাবে এসেছে আজ তো দেখলাম কি সুন্দর দুজনে দাঁত বের করে হাসছো, গল্প করছো। অফিসের টাইমে অফিস থেকে বেরিয়ে কোথাও যাওয়ার পারমিশন বোধহয় আমি দিইনি। আমি যেতেই পারি স্যার খেতে, অনেকেই এই সময় বাইরে যায় খেতে। সবাইকে যখন আপনি কিছু বলেন না তখন আমাকেও কিছু আপনি বলতে পারবেন না। আর তাছাড়া আপনার কাজ করে দেওয়া আমার কাজ, আমি তো সেটাই করেছি। এরপর আমি কার সঙ্গে ঘুরলাম, খেতে গেলাম, সেটা আমার নিজস্ব ব্যাপার। আর পারল না রুদ্র নিজেকে সামলাতে, উঠে এসে শ্রীর দিকে এগিয়ে যেতে লাগলো। একসময় দেওয়ালে পিঠ থেকে গেল আর ও রুদ্র দুদিকে দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তো মিস শ্রী, এবার কি কিছু বলার আছে নাকি আমি বলবো? এইভাবে কেন দাঁড়িয়ে আছেন? সরুন, আমি বাড়ি যাব। এত কিসের তাড়া শ্রী? সবটা শুনে যাও। অধিকারের কথা বললে তো আমিও বলছি, শোনো, তোমার উপর অধিকার শুধুই আমার থাকবে, আর কারুর না। তুমি চাও বা না চাও, তোমার আমার সাথে সারা জীবন কাটাতে হবে। অনেক কম্প্রোমাইজ করেছি আমি, কিন্তু তোমাকে করতে পারবো না। তোমার প্রতি জাগা অনুভূতিগুলো শুধুই ভালো লাগা ভেবে ভুল করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা ভালো লাগা নয়, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, আর আমি সেটা হারাতে পারবো না। অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আর না। কাল থেকে অভির সাথে আর কথা বলবে না শ্রী। শ্রীয়ের কপালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। ভীষণ স্লো ভয়েসে কথাগুলো বলছে। ওর ঠান্ডা গলার স্বর উষ্ণ শ্বাসবায়ুর প্রভাবে মুখমণ্ডলে ধীরে ধীরে অবশ হয়ে আসছে। ওর হাত পা কী করবে বুঝে উঠতে পারছে না। রুদ্র ওর ঠোঁটের দিকেই ঘোর লাগানোর দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রীয়ের গোলাপি রঙের ঠোঁট ওকে ভীষণভাবে টানছে নিজের দিকে। রুদ্র ওর ঠোঁট দুটি মিলিয়ে দিল শ্রীয়ের ঠোঁটের সঙ্গে। প্রথমে শ্রী বাধা দিলেও আস্তে আস্তে ওর নিজে রেসপন্স করতে শুরু করলো। অক্সিজেনের ঘাটতি দেখা গেলেই দুজনে সরে দাঁড়ালো দুজনের থেকে। রুদ্রের ঠোঁটের কোণে তখন একটু মুচকি হাসি। ও ঠিক মানুষকেই বেছেছে নিজের জন্য। ওর ক্লান্ত মনটাকে শান্ত করার জন্য এই নারীটিকে ওর ভীষণভাবে প্রয়োজন। কিন্তু শ্রী ডুবে রয়েছে অন্য এক ভাবনায়। ওর মন অশান্ত হয়ে আছে। ও রুদ্রকে মনে মনে পছন্দ করলেও কোনোদিন বলতে পারেনি। এমনিতেও ওদের মধ্যে টাকা পয়সার দিক থেকে বিস্তর ফারাক। আর বন্ধুর দাদাকে প্রেম নিবেদন এ তো সম্পূর্ণ কাল্পনিক ব্যাপার। ওর কাছে কিন্তু এখন এই যে সমস্যা, এইটার সমাধান কি করবে ও? রুদ্র যে ওকে ভালোবাসে সেটার মর্যাদা করবে কিভাবে, ওর কিছু জানা নেই, শুধু ভবিষ্যতের অপেক্ষা করা ছাড়া। মা, মিশু, তুই এখানে কতদিন পর এলি মা? সরি মা, আমি এতদিন তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার থেকে বেশি কষ্ট তো দাদাই পেয়েছি। দেখ না সব কিছু কীরকম নিজে হাতে সামলেছে। কোথায় সেই ছোট্ট রুদ্র যে নিজের বোনের সাথে মারামারি করতো?
বাদ দে, রুদ্র এসেছে ঘরে, নিজে কি আর সাধ্যে আছে ঘুরে ঘুরে সবার খবর নেব? না, দা ভাই এখনও আসেনি, এখনও অফিসে কাজ করছে। ঘরে আসলেও সামনে ল্যাপটপ খোলা থাকে, 3টের সময় ঘুমিয়ে আবার সকাল সকাল বেরিয়ে যায়। আর তাছাড়া তুমি এরকম কেন বলছো? এভাবেই হয়তো একটা সময় একজন মায়ের কাছে তার মেয়ে মা হয়ে ওঠে। ভালো থাক ওদের হাসি খুশি মুহূর্ত। ফোন হাতে নিয়ে বসে আছে মিশু। হসপিটাল থেকে আসার পর তেমন প্রবলেম হচ্ছে না, আর বেশ ঝরঝরে লাগছে আদি। এখন ওকে রোজ ফোন করে খবর নেয়, কেন জানি না ওর খুব ভালো লাগে। এই যে ম্যাডাম, আমি বকবক করছি আর আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, আসলে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ওকে, তবে তুমি এক কাজ করো, বেরিয়ে নিচে এসো, আমি তোমাদের গেটের সামনে আছি। আমার বাড়ির সামনে? অবাক হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো মিশু। আরে সত্যিই তো, আদি গাড়ির সাথে হেলান দিয়েই ফোনে ওর সাথে কথা বলছে। তো ম্যাডাম, বিশ্বাস হলো আপনার? এবার তাড়াতাড়ি এলে খুব ভালো হয়। আসছি, একটু দাঁড়াও। এই মেয়েটার জন্য আদি অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারি, সেই জন্যই তো রোজ হসপিটাল থেকে এসে এখানে দাঁড়াই, মেয়েটাকে শুধুমাত্র দেখার জন্য। কোথাও কি যাচ্ছ মিশুমা এত রাত্রিবেলা? হ্যাঁ, ওই একটু বাগানে ঘোরাঘুরি করে চলে আসবো জেঠু। বাগানে এত রাত্রে? আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কেমন? ওকে জেঠু, আমি আসছি বলেই দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল মেয়েটা। মন যে ভীষণ আজ আইসক্রিম করছে, তাই তো আদি বলার সাথে সাথেই বেরিয়ে এসেছে ও। আরে চলুন, বহু কষ্টে জেঠুকে ম্যানেজ করে এসেছি, হাঁটতে অসুবিধা হবে মিশু? আসলে আমার রাত্রে হাঁটতে ভীষণ ভালো লাগে, আবার আজকের ওয়েদারটাও খুব সুন্দর। সত্যি হেঁটে যাব আমরা? ভীষণ মজা হবে। আমি কোনোদিন রাত্রেবেলা একা একা হেঁটে যাইনি। মেয়েটার হাসি মুখ দেখে আর কিছু দেখতে ইচ্ছে করছে না আদির। রাস্তার পাশে নিয়ন লাইটের আলোয় আলোকিত এই মানুষ দুটি হেঁটে চলেছে বৃষ্টি ভেজা পথে। একের পর এক শব্দ বসিয়ে কলকলিয়ে কথা বলে চলেছে একজন আরেকজনের, তার প্রিয়সীকে মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত। কিছুক্ষণ হাঁটার পরেই ওরা সামনে দেখতে পেল একজন বৃদ্ধা বেলফুলের মালা বিক্রি করছেন। থমকে দাঁড়িয়ে পড়ল। আদি ছুটে গিয়ে বৃদ্ধার ওই সব মালাগুলো কিনে নিয়ে এলো। এতগুলো মালা কি হবে? আর এগুলো খুব সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর গন্ধ। দাঁড়াও বলেই আদি ফুলের মালাগুলো নিয়ে আস্তে আস্তে জড়িয়ে দিল মিশুর চুলে। দেখো, এবার এটা আরও সুন্দর লাগছে। ঠাকুমা, এই নাও টাকা বলেই 500 টাকার একটা নোট এগিয়ে দিল আদি। বাবা, আমার কাছে তো এত খুচরো নেই। রেখে দাও ঠাকুমা, ভেবে নাও নিজের নাতি দিয়েছে। শুধু একটু প্রার্থনা করা যেন আমরা ভালো থাকি। ভালো থেকো বাবা, সুখী থেকো। নিজের ছেলেটা তো দেখেও দেখলো না আজ একজন পরের ছেলে এতটা ভালোবাসছে আমায়। তোমার মা রত্নগর্ভা বাবা, ভালো থেকো সারা জীবন। নিজের স্ত্রীকে এইভাবেই ভালোবাসো, এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। অবাক হয়ে এই দৃশ্য দেখছে মিশু। একজন বৃদ্ধা সামান্য কিছু টাকা পেয়ে কতটা সন্তুষ্ট, কতটা ভালোবাসা নিয়ে আশীর্বাদ করছে ওদের, এটাই ওকে অবাক করে তুলেছে। ভাবতে থাকে ও হয়তো এই বৃদ্ধার কাছে এই টাকার আজকে খাওয়া হবে। সম্বিত ফেরে আদির ডাকে, চলো আইসক্রিম খাবো, আর বেশি দূরে নয় আইসক্রিম পার্লার। হ্যাঁ চলো। কি হলো, কথা বলছো না কেন? চুপচাপ থাকার মেয়ে তো তুমি নাও। আসলে ওই ঠাকুমার সামান্য টাকা পেয়ে এত খুশি। হ্যাঁ মিশু, উনি ওতেই অনেক খুশি। আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি। ওই ঠাকুমা আর দাদু দুজনের সংসার, ছেলে থেকেও নেই। ঠাকুমার ছেলে ঠাকুমাকে দেখে না। আমি মাঝে মাঝে তাই মালা কিনে নিয়ে ঠাকুমাকে টাকা দিয়ে যাই। আমি এমনিতেই ঠাকুমাকে টাকা দিতে চাইলে ঠাকুমা সেটা নিতে চাইনি। ওনার এই ব্যক্তিত্বকে সম্মান করি মিশু। সবারই এরকম মনোভাব থাকা উচিত বলেই আমি মনে করি। একটা আইসক্রিমের ঠেলা গাড়ি দেখতে পেয়ে আদি কিনে নেয় 2টো চকলেট ফ্লেভার আইসক্রিম। মেয়েটার পছন্দগুলো তো তার অজানা নয়। আইসক্রিম খেতে খেতেই ফিরে আসে দুজনে। বাড়ির কাছে পৌঁছে মিশু বলে ওঠে, ধন্যবাদ আমায় আজ এই সুন্দর স্মৃতিটা উপহার দেওয়ার জন্য। আজ আপনি না থাকলে এই পরিবেশের মন কেমন করার রূপ আমায় দেখা হতো না। এভাবে কোনোদিন রাস্তায় একা হাঁটা হতো না। মুচকি হাসি দিয়েই আদি এগিয়ে আসে মিশুর দিকে।
নিজের রুমাল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। মেয়েটাকে বিদায় জানিয়ে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ, যতক্ষণ ওর প্রেয়সীকে দেখা যায়, তারপর উঠে পড়ে নিজের গাড়িতে। আজ দিনটা আদির ভালোই কেটেছে, মন ভরে নিজের প্রেয়সীকে দেখেছে ও। রাত্রির এই তিলোত্তমা নগরী এখন ভীষণ ব্যস্ত, বিন্দুমাত্র সময় নেই তার কাছে কারো মনের হদিশ পাওয়ার। আদি আর রুদ্র বসে আছে অফিসের টপ ফ্লোরে এই ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে। এক অবিচ্ছিন্ন নীরবতা বিরাজ করছে ওদের মধ্যে। হঠাৎ রুদ্র বলে ওঠে, চুপ করে আছিস কেন? আদি এই সময় চুপ করে থাকা ছাড়া আমি কি করতে পারি বলতো? যেই মানুষটাকে এত বেশি বিশ্বাস করেছি পাপা চলে যাওয়ার পর, তাকেই বাবার সামনে বসিয়েছি, সেই আজকেই আমার সাথে এমন করলো রুদ্র। আদি আর কিছু না ভেবে পেল না, কি বলেই বা বন্ধুকে সান্ত্বনা দেবে, তাই চুপ করে যায়। ও মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনা। হঠাৎ রুদ্রকে ফোন করে পুলিশ স্টেশনে তারা নাকি এক ট্রাক ড্রাইভার রাজুর মালিককে ধরতে পেরেছে। এই অ্যাক্সিডেন্ট বিষয়ে যা খবর পেয়েছে তাই সেটা সত্যি রুদ্রদের জন্য অনেক বড় একটা ঝটকা। পুলিশ অফিসার জানিয়েছে সেই লোক স্বীকার করেছে যে রুদ্রর কাকু অলোকেশবাবু নিজেই এসে ওনার ভাইকে মারার জন্য 5 লাখ টাকা দিয়ে যায়। লোভ সামলাতে না পেরে সেই লোকটাও নিজের কাজ করে একটা সামান্য অ্যাক্সিডেন্টের জন্য 5 লাখ টাকা ওর কাছে কম নয়। আপাতত সেই লোককে জেলে রাখা হয়েছে। এসব কথা শোনার পর থেকে রুদ্র চুপ করে গেছে। যেই জেঠুকে ও এত সম্মান করতো, ভালোবাসত, তারা ওর সাথে এরকম করবে এটা ও একেবারেই ভাবতে পারছে না। হয়তো পুলিশ অফিসারের কোনো ভুল হচ্ছে, জেঠু কেন পাপাকে মারতে যাবে? আদির সাথেও এই নিয়ে বহু তর্কাতর্কি করছে ও, কিন্তু আদি তো সবসময় ভেবেই কথা বলে, তবে কি জেঠুই সত্যি? আর কিছু ভাবতে পারে না। হঠাৎ করে রুদ্রের ফোনের রিংটোনে ঘড়ি কাটে রুদ্রর, কিন্তু ফোন তুলতে চায় না, দম বন্ধ লাগছে ওর। প্রথমে বেজে কেটে গেলেও দ্বিতীয়বার ফোনের শব্দে আদি আর বসে থাকতে পারেনি। একটা ফোন কল বহু মূল্যবান, কোথা থেকে কিসের সূত্র পেয়ে যাবে তার হয়তো কোনো ঠিক নেই, তাই নিজেই ফোনটা লাউড স্পিকারে দিয়ে রিসিভ করলো আদি। এক অপরিচিত কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল চারিদিকে। মনোজ আঙ্কেল বলেই তাড়াতাড়ি তড়িঘড়ি ছুটে গিয়ে ফোন ধরল কানে। মনোজ আঙ্কেল ওর বাবার ছোটবেলার বন্ধু, অনেক সুসম্পর্ক আছে, কিন্তু সেই যে বাবার শ্রাদ্ধের সময় দেখা হলো, তারপর না ওদের দেখা হয়েছিল না কথা। আজ এইভাবে ওনাকে কল করতে দেখে অবাকও। আঙ্কেল তুমি? হ্যাঁ রুদ্র, আমি। দেখো রুদ্র, এখন কোনো প্রশ্ন করো না, আমি যা বলবো তা মন দিয়ে শোনো। রুদ্র, তোমাদের একটা ফ্ল্যাট ছিল না এখানে, যেটার কথা কেউ জানে না? প্লিজ আজ একবার ওখানে আয়, তোকে আমার অনেক কিছু বলার আছে। তোর বাবার মৃত্যু, আরও অনেক কিছু, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তুই 11:30 এরকম টাইমে আয় প্লিজ রুদ্র। কাকু, আমি অবশ্যই যাব, কিন্তু তুমি এখন কোথায়? আমি ঠিক আছি রুদ্র, শুধু আমার কথা মতন কাজ কর। এখন রাখি রুদ্র। আদি, আঙ্কেল কি বললো এসব? বাবার ব্যাপারে কি বলবে? আঙ্কেল, সে তো তুই সেখানে গেলে জানতে পারবি, তাই না? আর এখন বাড়ি চল। আদি, আমি জেনে শুনে ওখানে যেতে পারবো না, জেঠুর কথা ভাবতেও আমার এখন ঘৃণা হচ্ছে। চুপচাপ চল, মিশু মামনি দুজনেই ওখানে আছে বুঝলি, তাই এখন তোকে সাবধানে থাকতে হবে। এবার কি হবে? জগাও ধরা পড়েছে, আর ওর ওই মালিকটাও, আমরাও ধরা পড়ে যাব না তো অলোকেশ? চিন্তা করো না মন্দিরা, আমরা কোনোদিনও ধরা পড়ব না। আর যদি ওরা সব কথা বলে দেয়, রুদ্র ওগুলো বিশ্বাস করবে না, কারণ প্রমাণ ওদের কাছে নেই। সাদে কি এত নাটক করছে ওদের সাথে? সব হয়েছে ওই ছেলেটার জন্য। ওই আদি আসার পর থেকে 2 ভাই বোনকে যেন আগলে রাখাই ওর প্রধান কাজ। যত সব আদিক্ষেতা। নিজের ভাবনার মাঝেই মেয়েকে ফোন ঘাটতে দেখে রেগে বলে ওঠেন মন্দিরা দেবী। আরে বেয়াক্কেলে মেয়ে, একটু তো বাবা মাকে সাহায্য করতে পারিস, আদিত্যকে নিজের দিকে টেনে আনতে পারিস তো, তবেই তো আর রুদ্র আর মিশমির দিকে ছেলেটা যায় না। মা, তোমার এই জঘন্য আইডিয়ার সাথে আমি নেই, কিন্তু আদিকে আমার চাই, সেজন্য আমি তোমাদের সাথ দেব, বদলে তোমাকেও আমাদের দুজনকে এক করতে হবে। কথাগুলো বলেই গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে এলো রিয়া। আদি আজকাল স্বপ্নে এসো পাগল করে তুলেছে ওকে। না,
ছেলেটার বেশ এলেম আছে। আজ পর্যন্ত রিয়াকে একটুক্ষণ পাওয়ার জন্য ছেলেগুলো পাগল ছিল, আর এই একটা ছেলে তাকে হেলাই এড়িয়ে গেল, একবারও না তাকিয়ে। আদিত্য চৌধুরী, তোমাকে আমার চাই যে কোনো মূল্যে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। রুদ্রর ফ্ল্যাটে বসে আছে আদি আর রুদ্র। হ্যাঁ, রুদ্রর সাথে আদিও এসেছে। আদি চলে যেতে চাইলেও রুদ্র ওকে থাকতে অনুরোধ করেছে। ওরা অফিস থেকে আর বাড়ি না গিয়ে সোজা ফ্ল্যাটে এসেছে, কারণ বাড়ি থেকে আবার বেরোনোর সময় ও জেঠুর মুখোমুখি একবারও হতে চায়নি রুদ্র। হঠাৎ কলিং বেলের শব্দে সচকিত হয়ে ওঠে রুদ্র। অতি সন্তর্পণে দরজা খুলতেই ঢুকে আসে মনোজ মিত্র। রুদ্রর মনোজ আঙ্কেল। কিন্তু এ কী অবস্থা! মনোজ আঙ্কেলের চোখের তলায় কালি, চারিদিক কালশিটের দাগ। মনোজ কাকু, কি হয়েছে তোমার? এরকম অবস্থা কি করে হলো? রুদ্র, এটা এসব বলে সময় নষ্ট করার টাইম নয়। তোর উপরে আমার ভালো থাকা নির্ভর করে রুদ্র। তোকে এগুলো আগে জানানো জরুরি। আমার হাতে বেশি টাইম নেই, ওরা আমায় ঠিক খুঁজে বার করবে। কি বলতে চাও কাকু? এই নাও জল, আগে একটু বসে জল খাও। আদি বলে উঠল। তুমি আদিত্য, প্রকাশ তোমার কথা অনেক বলেছে আমায়। আমি পরে তোমার সাথে কথা বলবো, শুধু এখন যেগুলো বলছি মন দিয়ে শোনো। আমি আর প্রকাশ দুজনের ছোটবেলা থেকেই বন্ধুত্ব, তাই তোমার পরিবারকে সেই সুবাদে আমার ভালো করেই চেনা। তোমার দাদু প্রতীক সেন ছিলেন একজন পাকা ব্যবসায়ী। নিজের উদ্যোগে শূন্য থেকে উঠে এসেছিলেন উনি। তোমার দাদুর দুই ছেলে, প্রথম ছিল অলোকেশ, দ্বিতীয় তোমার বাবা। তোমার বাবা ছিল যেমন ট্যালেন্ট তেমনি ব্রিলিয়ান্ট। সেরকম অলোকেশ দা ছিল ঠিক তার উল্টো, মারামারি, গুন্ডাগিরি সব কিছুতেই ওস্তাদ। প্রকাশ পড়াশোনায় ভালো ছিল বলে কলেজ শেষ করে ওর বাবার কোম্পানির সব কিছু সামলাতে লেগে পড়ে। সত্যি বলতে তোমার বাবার তীক্ষ্ণ বুদ্ধির জোরে ব্যবসাকে আরও বড় করেন। তোমার দাদিও খুব খুশি ছিল তোমার বাবার উপর। নিজের সব কিছু তার ছেলের উপর ছেড়ে দিয়ে আরাম করে ঘরে সময় কাটাচ্ছিলেন। কিন্তু অলোকেশ দা এসব কিছু মানতে পারেনি। তার বাবার সত্ত্বেও ছোট্ট ভাইকে সব দিয়েছে, এটা ঠিক পছন্দ করতো না ও। এমনিতেই মদ খেয়ে চুর হয়ে থাকতো সারাদিন, পারতপক্ষে তোমার দাদুর সামনে যেত না। অলোকে যেইবারে যেত সেখানে দেখা হয় তোমার জেম্মা মন্দিরার সঙ্গে ও খুব ভালো নাচত। সেখান থেকে দুজনের আলাপ, আর তারপরে বিয়ে। একদিন হঠাৎ প্রকাশ বিয়ে করে মন্দিরাকে নিয়ে বাড়িতে আসে। তোমার দাদু ছিলেন ভীষণ আভিজাত্য মানুষ। তিনি মেনে নিলেন না। বারে নাচ করা মন্দিরাকে বরণও করতে দেয়নি তোমার ঠাকুমাকে। বাড়ির চৌকাঠ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার জেঠু জেম্মাকে বের করে দেওয়া হয়। প্রকাশ সেও কিছু করতে পারেনি। তোমার দাদু নিজের ছোট ছেলের বিয়ে ভালোভাবে দেওয়ার জন্য বেছে নিয়ে আসেন স্বপ্না বৌদিকে। দুজনের বিয়ের পর সংসারী হয়ে যায়, আর প্রথমে রুদ্র, তারপর দ্বিতীয়বারে মিশু জন্মায়। জানিস রুদ্র, সেই দিনটা আমার চোখের সামনে এখনো ভেসে ওঠে। তোর আন্টি মানে আমার স্ত্রীর কিছু প্রবলেম থাকার জন্য আমরা কোনোদিনও বাচ্চা নিতে পারবো না, এটা ডক্টর বলে দিয়েছিল। স্বপ্না বৌদি কোনোদিনই আমার স্ত্রীকে আলাদা চোখে দেখেনি। নিজের ছেলে মেয়েদের কাছে, আমাদের কাছে বিশ্বাস করে রেখে যেত। যখনই সময় পেত তোকে নিয়ে আমার বাড়িতে গল্প করতে আসতো। সেরকমই দ্বিতীয়বারে তোমার কাকিমা স্বপ্নার সাথে সাথে ছিল, তার খেয়াল রেখেছিল। মিশু হওয়ার সাথে সাথে তোমার বাবা পুরো হসপিটাল আনন্দে মিষ্টি বিলিয়েছিল। স্বপ্না আর আমি তো কাকে ফোন করব, কাকে সামলাবো ঠিক করতেই পারিনি। তুই তো নিজেই ছোট ছিলিস, কিন্তু বোনকে সবসময় কোলে নিয়ে আদর করা যায়। তোমার দাদু নিজে মিশুকে আর স্বপ্নাকে বরণ করে ঘরে তোলে। সেই সময় তোমার দাদুর ইচ্ছে ছিল নিজের একটা মেয়ে থাকবে, কিন্তু অনেক চেষ্টা করেও হয়নি। তাই নাতনিকে পেয়ে তিনি তাকে মা লক্ষ্মীর মতন আগলে রাখতেন। সবাইকে বলতো আমার বাড়িতে মা লক্ষ্মী এসেছে। প্রকাশের সাথে বন্ধুত্বের খাতিরে তোমার দাদু আমাকেও ভীষণ স্নেহ করতেন। একদিন হঠাৎ আমায় ডেকে বলল, প্রকাশ, তুই তো একজন উকিল, আসলে আমি আমার সব সম্পত্তিগুলো মিশুর নামে দিতে চাই। কাকু, দাদু বোনকে নিজের সব সম্পত্তি দিতে চাইছিল, ওদের ছোট কিভাবে বা দিয়েছিল? সেটাই তো তোমার দাদুর টুইস্ট। সাদেকি ছিলেন পাকা ব্যবসায়ী, এত বড় সাম্রাজ্যের অধিকারী। কি টুইস্ট আঙ্কেল? তোমার দাদু জানতেন যে প্রকাশ তার দাদাকে ভীষণ ভালোবাসে, তাই যদি প্রকাশের নামে থাকতো সব সম্পত্তি, তবে ও যখন ইচ্ছে তখন নিজের দাদাকে দিয়ে দিত সবটা। তাই হয়তো প্যাচ কষে নিজের আদরের নাতনিকে সব কিছু দিয়ে গেলেন।
এবং সেটা এমনভাবে যাতে কেউ ওর ক্ষতি করতে না পারে। মানে? হ্যাঁ রুদ্র, তোমার বোন সব সম্পত্তি তখনই পাবে যখন মিশু 23 বছর পূর্ণ হবে। তার আগে এই সম্পত্তি দেখভাল করবে প্রকাশ, অর্থাৎ প্রকাশ মালিক হিসেবে সব সামলালেও ও এই সম্পত্তি কখনো কাউকে দিতে পারবে না। এবং এখানেও একটা শর্ত আছে, যদি মিশু 23 বছর বয়স হওয়ার আগে মারা যায় তবে এই সমস্ত সম্পত্তি চ্যারিটির হস্তগত হবে। দাদু এতটা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন, যেখানে লোক নিজের মেয়েদেরকে অবহেলা করে, বোঝা মনে করে। সত্যি দাদু সে সময় লোক হলেও তার নাতনিকে কতটা ভালোবাসতেন। আমার একটু দুঃখ নেই যে দাদু সব সম্পত্তি মিশুকে দিয়েছে, বরং আমার মিশু যে এই সব কিছুর মালিক সেটা জানতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি জানতাম রুদ্র, তুমি খুব উদার মনের মানুষ, ঠিক তোমার বাবা মায়ের মতো। জানো, সব কিছু ভালোই চলছিল। তোমার ঠাকুমা তো তোমাদের জন্মানোর আগেই মারা যান, আর তোমার দাদুও এই উইল তৈরি হওয়ার কিছুদিন পর হার্ট অ্যাটাকে মারা যান। তারপরে অলোকেশ দা আর তার স্ত্রী আর একটা বছর পাঁচেকের মেয়েকে নিয়ে দাদার কাছে আশ্রয় যায়। তোমার দাদু মারা গেছেন, ফলে প্রকাশও ওদেরকে ঘরে থাকার অনুমতি দেয়। এমনিতে দাদার প্রতি ওর ভালোবাসা ছিল গভীর। অলোকেশ দা ধীরে ধীরে ভালো হয়ে ওঠে, ঘরে খুব একটা থাকতো না যদিও, তবে ওর স্ত্রী আর তোমার মা দুজনে খুব আনন্দে থাকতেন। বাড়ির কাজকর্ম একসাথে দেখাশোনা করতেন। তোমার বাবা অনেক চেষ্টা করেছিল তোমার জেঠুকে অফিসে জয়েন করানোর জন্য, কিন্তু পারেনি। শুধু মাঝে মাঝে ভাইয়ের কাছ থেকে টাকা ধরে নিয়ে যেত, লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফিরিয়েও দিত। প্রকাশ ভেবেছিল ওর দাদা বুঝি জুয়া খেলে। প্রকাশ অনেকবার জানতে চেয়েছে অলোকেশ দা কী কাজ করে, কিন্তু তোমার জেঠু বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এ বিষয়ে কথা বলতে তিনি রাজি নন। এরপর যদি প্রকাশের কোনো রকম অসুবিধা থাকে তবে বাড়ি ছেড়ে চলে যেতে এই হুমকিও দিয়েছিল তার ভাইকে। অগত্য পারিবারিক কলহের জন্য মুখ বন্ধ করে সব দেখে গেলেও কোনোদিন প্রশ্ন করেননি। কিন্তু যে অলোকেশ দাকে প্রকাশ এত ভালোবাসত, সে দাদাই যে ওর এত বড় সর্বনাশ করবে সেটা বুঝতে পারেনি। তার মানে কি বলতে চাইছো মনোজ আঙ্কেল? বাবার খুন জেঠু করিয়েছে? খুব শান্ত গলায় প্রশ্ন করে রুদ্র। হ্যাঁ, তোমার বাবার ওই অ্যাক্সিডেন্ট তোমার জেঠু করিয়েছে। কেউ সত্যিটা জানে না আঙ্কেল, কে করেছিল বাবার অ্যাক্সিডেন্ট। সবাই জেঠুর নাম বললেও কোনো প্রুফ নেই। প্রুফ আছে রুদ্র, প্রুফ আছে। তোমার বেঁচে থাকা বাবার চোখ দুটো সেই প্রুফ। নাকি বাবাকেও অবিশ্বাস করো তুমি? দরজা খোলা শব্দে ঘুরে তাকায় মিশু। রিয়া ওর ঘরে। এই একজন যাকে মিশু কোনোদিনও পছন্দ করতো না খুব একটা। মিশুর সব কিছুতেই ওর ভাগ বসানো চাই। প্রথম প্রথম দিয়ে দিলেও ধীরে ধীরে বুঝতে পারে ও রিয়া খুব একটা পছন্দ করে না ওকে। সবসময় মারামারি করতো, কামড়ে দিত। সেই থেকে মিশুকে ওকে বুঝে শুনে চলতে হতো, এড়িয়ে যেত। কিন্তু আজকে আবার কি করতে এসেছে ও সেটাই বুঝতে পারছে না। কী রে মিশু, বেশ তো পড়াশোনা করছিস, ভালো কথা। আজ আদি আসেনি তোর সাথে দেখা করতে? না মানে এই কদিন তো ভালোই বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেমালাপ করতো। তা কি হয়েছে মিশু, তোর উপর থেকে আদির মন উঠে গেছে নাকি? না, উঠতেই পারে, তুই তো বরের থেকে বউকেই বেশি পাত্তা দিস। মুখ সামলে কথা বলো রিয়াদি। আমাকে অপমান করার রাইট আমি কাউকে দিইনি। আমি যার সাথেই প্রেম করি তাতে তোমার কি? তুমি জেম্মার মেয়ে বলে অনেক সহ্য করেছি, আর বেশি কিছু বললে আমি দাদা ভাইকে এই নোংরা কথাগুলো জানাতে বাধ্য হব। সে তুই জানাতেই পারিস। এবার শুধু দেখতে থাক মিশু, কি করে আমি তোর আদিকে নিজের করতে পারি। আর সাবধান করতে এলাম, আদিকে সামলে রাখ, না হলে পাখি কিন্তু ফুরুত হয়ে যাবে। ঘরের ভেতর বম ব্লাস্ট হলেও মনে হয় এতটা অবাক হতো না। রুদ্র যতটা অবাক হয়েছে ওর বাবার বেঁচে থাকার কথা শুনে। বিস্ময় লুকোতে না পেরে রুদ্র বলে উঠল, বাবা কি করে বেঁচে থাকবে? আমি নিজে বাবার মুখাগ্নি করেছি, ডিএনএ টেস্ট হয়েছে, তারপরেও বাবা বেঁচে আছে কিভাবে? চোখ না সবসময় যা দেখে তাই কি সত্যি হয় রুদ্র? আজকাল টাকা দিয়ে এলে ডিএনএ রিপোর্টও জাল করা যায়। তোমাদের সাথে অনেক বড় গেম খেলছে তোমার জেঠু। যেদিন তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয় সেদিন গাড়িতে তোমার বাবা ছিল। অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে তোমার বাবাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, বদলে বসিয়ে দেওয়া হয় একটি অন্য লাশ। তোমার বাবার মুখ বুঝতে পেরেছিল রুদ্র,
আমি জানি ওই মৃতদেহর মুখটা এতটাই বিকৃত ছিল যে কেউ কিছু তফাৎ ধরতে পারেনি, আর ডিএনএ রিপোর্ট জাল করার ভীষণ সোজা। কিন্তু এসব কেন করতে যাবে জেঠু? এখনও বুঝতে পারছো না আদি? সমস্ত সম্পত্তির লোভ তোমার জেঠুর। প্রকাশকে বেঁচে থাকা অবস্থায় দেখিয়ে মিশুকে দিয়ে সব কিছু করানো সম্ভব। ওর পাপার জন্য মরতেও পারে। জানি না রুদ্র তুমি এসব বিশ্বাস করবে কি না, তবে বলবো সাবধানে, তোমার জেঠুর মিশুর জন্মদিনেই কিছু একটা করবে। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে মনোজ আঙ্কেল? আমার কাছে সমস্ত বাড়ির দলিল আর কাগজপত্র রয়েছে, তাই ওরা চায় ওদের কাজ আমি করি। প্রকাশের পরেই আমার বাড়ি থেকে তোর কাকিমাকে তুলে নিয়ে যায়, তারপর আমাকে সেখানে গিয়েই প্রকাশের মুখে সব শুনি। সাথে এও জানতে পারি তোর জেঠু মেয়ে পাচার আর ড্রাগস পাচারের জন্য অন্যতম নাম। এতদিন তোর বাবার আরেক লুকিয়ে এসব কাজ করত। যেহেতু এত বড় বিজনেসম্যানের দাদা, তাই কেউ ওদিকে আঙুল তুলতে পারবে না, এটাই ভেবেছিল। সাথে আমাকেও ধরা হুমকি দিয়েছে, কাউকে কিছু জানালে তোর কাকিমাকে শেষ করে দেবে অলোকেশ দা। স্যার, নেক্সট পেশেন্ট কি পাঠাবো? আর কজন আছে বাইরে? আদির মুখটা বিরক্তিতে ভরে উঠল। উফ, পেশেন্ট ভয় পায় না, বরং কাজে ডুবে গেল খাওয়া দাওয়ার কথা ভুলে। কিন্তু আজ ব্যাপারটা অন্য। সেই রাত্রের পর থেকে রুদ্র আগের মতন স্বাভাবিক আচরণ করছে কিভাবে, সেটাই বুঝতে পারছে না আদি। তাই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে যাচ্ছে, কাউকে ফেরাতে চায় না। তাই সেই মেয়েটিকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এখন কে আছেন তাকে পাঠাও, আর এরপর আমি কোনো পেশেন্ট দেখছি না। মেয়েটা চলে যেতেই সূর্য একটা ফাইল খুলে স্টাডি করতে লাগলো। চমক ভাঙল দরজা খোলার শব্দে। মে আই কামিং? ইয়েস কামিং। মুখ তুলে তাকালো আদি। রিয়া? রিয়া এখন ওর কাছে কেন? ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালো না। স্বাভাবিকভাবেই যেভাবে পেশেন্টের সঙ্গে স্ট্রিট হয়ে সেইভাবেই বলল, আপনার প্রবলেম বলুন। প্রবলেম তো আপনিই মিস্টার, ভালোবাসে বললেও ঘুরে তাকান না কেন? আপনার ফালতু কথা শোনার সময় নেই রিয়া, প্লিজ গো নাও। আর না দিতে চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমার 2 মিনিট লাগবে না। বলে নাও আদি, আমিও বলছি একদিন তুমি নিজেই আসবে আমার কাছে। এখন তো আমি যাচ্ছি, কিন্তু একদিন সব দরদ মুছে দেবো ওই মিশুর জন্য। ফোন ঘাঁটতে ঘাঁটতেই বসে মিশু সারাদিন এই রেস্ট ওর কাছে অসহ্যকর লাগছে। হঠাৎ করেই আননোন নম্বর থেকে কল আসতেই ফোনটা ধরে যাবে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটার থেকে বড় কথা হচ্ছে নিজের বাপকে ভালো দেখতে চাস কিনা বল। মানে কি বলছেন আপনি? সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবি। বলতেই চট করে ফোন কেটে দেয়। মিশু হতভম্ব হয়ে ফোনটা খুলে ভিডিও দেখতে থাকে। ভিডিওতে প্রকাশবাবুর মুখটাই শুধু বোঝা যাচ্ছে। কাউকে দেখে যেন ভয় পাচ্ছেন উনি। হঠাৎ করেই হাতে কেউ একজন লাঠি দিয়ে আঘাত করতেই বলে উঠলেন, মিশুমা, ওরা যা বলছে কর, আমি ভালো আছি, নিজের মায়ের খেয়াল রাখিস কেমন? বলেই কেঁদে ফেললেন উনি। বাবা? অস্ফুট স্বরে কেঁদে উঠল মেয়েটা। ওর বাবা বেঁচে আছে? এর থেকে বড় আর কিছু নেই ওর কাছে। এখনই ছুটে গিয়ে মাকে ভিডিও দেখাতে চাইও। সবাই ওকে অবিশ্বাস করছিল যখন মিশু বলেছিল এটা ওর বাবা নয়, কিন্তু আজও দেখাবে ওর বাবা ভালো আছে। আদি আর দাদাভাইকেও বলবেও, কিন্তু বাধাপ্রাপ্ত হয় ফোন কলের শব্দে। ফোন রিসিভ করতেই সেই গম্ভীর গলায় বলে উঠল, কি প্রকাশের প্রিন্সেস, কেমন লাগছে নিজের বাবাকে দেখে? কিন্তু সাবধান, বাবার বেঁচে থাকার খবরটা যদি কাউকে জানিয়েছ তবে সেটাই হবে প্রকাশের শেষ দিন। আর আদির থেকে দূরত্ব বজায় রাখো। যতদিন তোমাদের দূরত্ব থাকবে ততদিন প্রকাশ তোমার পরিবারের সবাই ভালো থাকবে। আর যদি কোনো বেগরবাই দেখি তবে ধীরে ধীরে সবাইকে শেষ করব আমি। তাহলে রাখি টুকটুকি, কথাগুলোই মনে থাকে যেন। কি হয়েছে রুদ্র, তোর এইভাবে চুপচাপ বসে আছিস কেন? এত কিছু জানার পরেও তুই এত স্বাভাবিক কি করে? আমি ভেবে নিয়েছি আমি কি করব। শোন আমার প্ল্যান, এটা খুব রিস্কি হয়ে যেতে পারে রুদ্র, সেটা আমিও জানি, কিন্তু তুই সাথে থাকবি কিনা বল। কলেজে আমরা এত কিছু দুজনে মিলে করেছি, আজকে পারবো না? অবশ্যই রুদ্র, পারতেই হবে, আমি হেল্প করব তোকে। কি হয়েছে বল তো তোমার শ্রী? এই নতুন বন্ধুকে কি সেদিনের পর ভুলেই গেছো নাকি? দেখা হলেও এড়িয়ে যাও। না অভি, আসলে আমার একটু পার্সোনাল সমস্যা ছিল কিছু। কি হয়েছে তোমার শ্রী?
শরীর খারাপ? কাকু কাকিমা ঠিক আছেন তো? হঠাৎ করেই উতলা হয়ে জিজ্ঞেস করলো অভি। হ্যাঁ, সবাই ঠিক আছে অভি। কথা শেষ করতে পারল না শ্রী, তার আগেই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ বলে উঠল, এটা অফিস, এখানে গল্প করার জন্য তোমাদের মাসে মাসে টাকা দেওয়া হয় না। আর মিস্ত্রি, আপনাকে কতগুলো ফাইল দেওয়া হয়েছিল চেক করার জন্য, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে আমাকে দিয়ে আসবেন। আর মিস্টার অভি, আপনাকে তো একটা নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করি সেটা ঠিকঠাকভাবেই দেখাশোনা করবেন। সরি স্যার, আমি এক্ষুনি প্রজেক্টের বিষয় দেখছি। বলেই অভি বেরিয়ে গেল ঘর থেকে। তো মিস্ত্রি, না বলেছিলাম তো আমি কথা বলতে অভির সাথে? কানে কি কথা যায়নি? চোখ মুখ রাগে লাল হয়ে গেছে রুদ্রর। যে কেউ ওকে এই সময় দেখলে ভয় পেতে বাধ্য হবে। আমি আসলে বলছিলাম, মানে আমি ইচ্ছে করে। তুমি ইচ্ছে করে করনি, তাই তো? তো ওকে না বলতে পারতে, এখন কাজ করো, ডিস্টার্ব কেন করছো, এটা বলতেই পারতে। কিন্তু তুমি তো হেসে হেসে নিজের পার্সোনাল প্রবলেম শোনাচ্ছিলে তাকে। একদিন হাসতে হাসতে দুজনে বিয়েও করে নিও, আমি না হয় তোমাদের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে যাব। এসব কথা বলতে বলতেই অভিমানে রেগে বেরিয়ে যায় রুদ্র, কিন্তু শ্রী যেন ঝড়ের আভাস পায়। মিশু, আপনি এখানে এখন? আজ আপনার হসপিটালে ডিউটি নেই? আমার ডিউটির থেকেও বড় কথা হচ্ছে, কেন এরকম করছো তুমি? কিসের জন্য অ্যাভয়েড করছো আমায়? কি হয়েছে মিশু তোমার? আমার আবার কি হবে, এই তো দিব্যি ঘুরছি খাচ্ছি। আর অ্যাভয়েড কিছুই না, জাস্ট আমি কারোর সাথে কথা বলতে চাই না। তাছাড়া দাদার বন্ধু হয়ে তার সাথে তো ঘোরাঘুরি, অনেকে অনেক কথা বলবে। এমনিতেই তুমি দরজা বন্ধ করেছো, ওটা খুলে দাও। কেউ দেখলে হয়তো ভাববে তুমি আমায় একা পেয়ে সুযোগ নিচ্ছ। আর ফোন করে আমার খেয়াল নেওয়ার দরকার নেই, সবাই আমায় অভ্যস্ত আদরে রাখে। তাছাড়া তোমার হসপিটাল আছে, সেসব সামলে ফোনে কথা বলতেও তোমার এনার্জি থাকে, তাই না? আর তার থেকে ফোন না করাই বেটার। তুমি অনেক পাল্টে গেছো মিশু, আমার কাজের দোহাই দিও না প্লিজ। তোমার নিজের ইচ্ছের কথা বলো, তুমি চাও তো যাতে আমি আর না আসি? যদি বলি হ্যাঁ, তবে কি করবে? আমি সরাসরি বলছি, তুমি আর এসো না আদিদা, আমি এটাই চাই। তোমার কথা শুনতে আমার বিরক্ত লাগে, তুমি মানুষটাকেই আমার অসহ্য লাগে। প্লিজ চলে যাও এখান থেকে। মেয়েটাকে কিছু বলতে গিয়েও থমকে গেল ওর দৃষ্টি দেখে। মুখের অভিব্যক্তি বিরক্তির প্রকাশ করলেও চোখ দুটোর ভাষা আলাদা। এরা বলছে মিশুকে ছেড়ে যেতে না, কিছুতে একটা গণ্ডগোল আছেই এর মধ্যে। আদি কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। আদি বুঝতে পারছে মিশু কিছু লুকিয়ে যাচ্ছে ওর থেকে। নিজের ভাবনার মাঝেই আচম্বিতে ধাক্কা লাগার ফলে সামনে তাকায় আদি। রিয়াকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই মুখে ফুটে ওঠে বিরক্তি, কিন্তু রিয়া তো ছাড়বার পাত্রী নয়। কি আদি, বলেছিলাম না মিশুর থেকে তোমায় আলাদা করব? কি করতে পারলাম তো? আমি যেটা বলি সেটা করেই দেখায়। রিয়া, তুমি মিশুকে কিছু ভুল বুঝিয়েছ। তুমি যা করছো তার ফলাফল কিন্তু ভালো হবে না। তুমি ওর সাথে কীভাবে থাকবে সেটা জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। ও তোমার থেকে দূরে থেকেই তোমাকে অপমান করবে, এটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তুমি আমার নও, তাহলে তোমাকে অন্য কারোর হতে দেব না। সকালের এই সুন্দর পরিবেশ, সেনবাড়ির ডাইনিংয়ে পরিবারের সবাই ব্রেকফাস্ট করছে। জেঠু, আমার একটা কথা বলার দরকার ছিল তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ রুদ্র, বল, কি বলবে? এত হেজিটেট করার কি আছে? না মানে 27 জুন মিশের জন্মদিন, আর খুব একটা বেশি দেরি নেই। আমি চাই এবারের জন্মদিনটা বড় করে পালন করতে, কিন্তু আমি চাই না দাদা ভাই, পাপাকে ছাড়া আমি জন্মদিন পালন করতে চাই না। প্লিজ বোঝার চেষ্টা করো। অতীতকে ভুলে বর্তমানের দিকে এগিয়ে যাওয়ার নাম জীবন। জানি পাপা থাকলে তোর জন্মদিনের আলোচনা 1 মাস আগে থেকে করে রাখত। আমি হয়তো সেভাবে তোর জন্মদিন পালন করতে পারবো না, কিন্তু চেষ্টা করব। প্লিজ না করিস না। মিশু বেটা, রুদ্র তো ঠিকই বলছে, জন্মদিন পালন করা উচিত। তোমার বাবা থাকলে তিনি এই কাজটাই করতেন। তোমাদের যা ইচ্ছা করো। সকাল থেকেই অফিসে এসে একবারের জন্য আদিকে দেখেনি শ্রী। কাল থেকে অনেকবার রুদ্রকে বোঝানোর চেষ্টা করেছে ও, কিন্তু রুদ্র মনে করছে সব দোষ শ্রীর, তাই ও আর বোঝানোর চেষ্টা করেনি রুদ্রকে। কিন্তু আজ সকাল থেকে রুদ্রকে না দেখতে পেয়ে মনটা কেমন করছে। ভাবনা সুতো ছিন্ন করে ডেস্কের উপর রাখা মোবাইলটা সশব্দে বেজে উঠল, কিন্তু নম্বরটা দেখে ফোন রিসিভ করতে ইচ্ছে করলো না ওর। কী উত্তর দেবে ও? কাজটা এখনও হয়নি বলে সময় চাইবে?
প্রথমবার বেজে বেজে কেটে গেলেও দ্বিতীয়বার ফোনটা ধরল শ্রী। অপর প্রান্ত থেকে ভেসে উঠল একটা বাজগাই গলা, অলোকেশ বাবু। শ্রী, আর কতদিন লাগবে কাজটা করতে, নাকি নিজের বাবা মাকে বাঁচাতে চাস না? প্লিজ ওদেরকে কিছু করো না। আমি তো বলেছি প্রজেক্টের সমস্ত ফাইল আমি তোমাদের হাতে তুলে দেব, কিন্তু কবে? আমি মরে গেলে? দেখ শ্রী, চালাকি করবি না, করলে কী হবে জানিস তো। আমি যখন কথা দিয়েছি ফাইল তুলে দেব, তবে আমি তাই করব। বলেই ফোন কেটে দেয় শ্রী। একটা তালির আওয়াজে ঘুরে তাকায়ও। রুদ্র এখানে? রুদ্র, তুমি না? মানে স্যার আপনি? কেন, অসুবিধা করলাম বুঝি? পেপারসগুলো কীভাবে নিতে সেটাই ভাবছিলে তো? আমি ভাবতেও পারিনি শ্রী, আমি যাকে ভালোবাসি সেই আমার ক্ষতি করবে। সত্যি তুমিও দেখিয়ে দিলে তোমার কাছে ভালোবাসার কাছে টাকা বড়। কত টাকা নিয়েছো জেঠুর থেকে? রুদ্র প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে সব বলতাম। সবটা বলতে কবে? চুরি করার পর? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, জাস্ট চলে যাও শ্রী, না হলে গার্ড ডেকে অপমান করে বাইরে বের করব। রুদ্র একটিবার শোনো প্লিজ, জাস্ট গেট আউট শ্রী, আমাকে আমার মতন ছেড়ে দাও। কি বলবে বলছিল শ্রী? বলো শ্রী। আদিদা, আমি জানি তুমি জানো সব কিছু অলোকেশ স্যারের ব্যাপারে, তুমি জানো একটা ধূর্ত, সে আমি জানি, কিন্তু তোমাকে এসব কে বলেছে রুদ্র? দুজনে মিলে এত লুকিয়ে লুকিয়ে ভালোই তো ভালোবাসছো। না, রুদ্র স্যার আমার কিছুই বলেনি, আমি জানি সব কিছু। আমার বাবা ছিল মধ্যবিত্ত পরিবারের এই অফিসের একজন স্টাফ। প্রকাশ স্যারের সঙ্গে কাজ করতো বাবা। মাসের শেষে যেই টাকা পেত সেটা সারা মাস ঘর চালাতেই কাজে লেগে যেত। তারপর আমার আর দিদির পড়াশোনার জন্য প্রকাশ স্যার টাকা দিতেন। মিশুও আমাকে ছোটো থেকে ভীষণ ভালোবাসত। আমার দিদি প্রীতির সঙ্গে বিয়ে সময়ে ছেলেপক্ষ অনেক টাকা পৌঁছায়, যা দেওয়া আমাদের সাধ্যের বাইরে ছিল। তখন অলোকেশ স্যার যেচে 15 পুরো টাকাটা দিয়ে বাবাকে ধার হিসেবে দেয়। এর কিছুদিন পরেই আঙ্কেল আমায় সাহায্য করে চাকরিটা পেতে। একদিন হঠাৎ অলোকেশ স্যার আমাদের বাড়িতে আসে আর বলে প্রতীক স্যারের যে ইম্পর্টেন্ট ফাইলটা আছে তা ওনার হাতে তুলে দিতে। প্রথমে আমি অস্বীকার করলে তখন সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বাবাকেও অনেক থ্রেট দিয়েছে, টাকা ফেরত না দিলে বাবাকে মেরে ফেলবে। আমি বাধ্য হয়ে সেদিন থেকেই ফাইল এনে দিয়েছি অলোকেশ স্যারকে। যেহেতু প্রতীক স্যার আমায় ভীষণ বিশ্বাস করত, তাই কোনোদিন আমায় সন্দেহ করেনি। আজ রুদ্র স্যার আমায় আর বিশ্বাস করে না। এমনকি মিশুর সাথে দেখা করতে গেলেও স্যার আমার সাথে একটা কথাও বলেনি, আমার কথাও শুনতে চাইনি। এখন আমি কি করব আদিদা? শ্রী, তুমি যেটা করছো সেটাও অন্যায়। একজন মানুষের স্বপ্ন নিয়ে খেলছো। তোমার যদি অতই টাকার দরকার ছিল আঙ্কেলকে বলতে পারতে একবার, আঙ্কেল তোমাদের ফিরিয়ে দিত না। এখন যখন করেই ফেলেছো শ্রী, তখন চুপ থাকো। রুদ্রের রাগ কমলেও ও নিজেই আসবে তোমার কাছে। সকাল থেকে রুদ্রের ব্যস্ততা আজ তুঙ্গে। বোনের জন্মদিনের অনুষ্ঠানে একটুও ত্রুটি রাখতে চায় না ও। যেমন করে ওর বাবা ওর বোনের জন্মদিন পালন করতো, তেমনভাবে রুদ্র পালন করবে। আজ নিজের বোনের সাথে সারাটা দিন কাটাবে রুদ্র। এই কয়েকদিনে আর কিচ্ছু না পাল্টালেও রুদ্র আর মিশুর মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এই মিশু, কালকেই তোকে পার্টিতে পড়ার জন্য ড্রেস দিয়ে গেছি, আমি এটাই পরে পার্টিতে যাবি। দা ভাই, যেতেই হবে। মিশু, তুই তো পাপার ব্রেভ গার্ল, কিসের এত চিন্তা তোর? আমি কি কখনো তোর খারাপ চেয়ে মিশু? তাহলে আজকেও চাইবো না, বরং তোর এই জন্মদিনের বিকেল আমি আজকে স্মরণীয় করে রাখবো। মিশু বেটা, আসবো? হ্যাঁ জেঠু, এসো। মা, আসলে এই কাগজে তোর একটা সই লাগবে। এটা কিসের কাগজ জেঠু? আরে সেরকম কিছু না, তোর বাবার অফিসে তো তোর নিজের কিছুটা ভাগ আছে, সেজন্য আইনিভাবে এটা ভেরিফিকেশন হবে, যার জন্য তোর সাইন চাই। হঠাৎ করে রুদ্রের বলা কথাগুলো মনে পড়ে মিশুর। রুদ্র ওকে বলেছে কোনো পেপারে সাইন না করতে, সে যেই দিক না কেন। ওর দাদা ভাইকে সাইন না করার কারণ জিজ্ঞেস করলে ওকে কিছু বলেনি রুদ্র। নিজের ভাবনা থেকে বেরিয়ে জেঠুকে বলে, আচ্ছা জেঠু তুমি রেখে যাও, আমি এখন নীল পলিশ লাগিয়েছি, এখনও শুকোনো হয়নি, এটা শুকিয়ে গেলেই আমি সাইন করে দেবো তোমায়। আদি আর রুদ্র আজকে সবটা সামলাচ্ছি। হ্যাঁ, ওর জেঠুও আজ খুব খুশি খুশি মনেই উনি সব কিছু তদারকি করছেন। আজ রুদ্র পরেছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মাল ড্রেস, আর আদির পরেনও একই ড্রেস, শুধু রঙটাও হোয়াইট আর ব্লু। দুজনেরই আজ যেন হিরোর থেকে কম লাগছে না। ওখানে পার্টিতে আসা প্রতিটা মেয়ের নজর আজ ওদের দিকে।
কিছুক্ষণ পরেই মিশু শ্রীর সঙ্গে নিচে নেমে আসে। মিশুর পরনে আজ ব্লু রঙের গাউন, যা ওর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। শ্রীয়ের পরনে ব্ল্যাক কালারের গাউন, তাকেও খুব মিষ্টি লাগছে দেখতে। আদির চোখগুলো তার প্রেয়সীর এই রূপ দেখেই থমকে গেছে। একটা হার্টবিট মিস হয়ে গেল যেন ওর। মিশুর কাছে যেতে গিয়েও গেল না। মিশু যখন ওকে না বলেছে ওর সামনে আসে, তাই ও যাবে না। নিজেকে ব্যস্ত করতেই অন্যদিকে চলে গেল। অনেক চেষ্টা করেছে শ্রী রুদ্রর সাথে দেখা করার, কিন্তু পারেনি। সন্তর্পণে ওকে এড়িয়ে গেছে রুদ্র, কিন্তু শ্রীর যে ওকে অনেক কিছু বলার আছে, আর এই অভিও হয়েছে সেরকম। কানের কাছে তখন থেকে বকবক করেই যাচ্ছে। মিশুর জন্মদিন উপলক্ষে পুরো অফিসের সবাই নিমন্ত্রিত, তাই অভিও এসেছে। আজ অন্যদিন হলে হয়তো কিছু গল্প হতো, কিন্তু রুদ্র ওকে পাত্তা দেয়নি বলে সবার ওপরেই আজ ওর বড্ড রাগ হচ্ছে। রুদ্র আদি ইশারায় কিছু জিজ্ঞেস করতেই ঘাড় নেড়ে হ্যাঁ সূচক ভঙ্গি করল অভি। হঠাৎ করে সব আলো বন্ধ হয়ে গিয়ে স্টেজের উপর একটা আলো জ্বলে উঠল। সেখানে রুদ্র নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে, হাতে মাইক্রোফোন। শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে। আজ আমার বোন মিশমিশের শুভ জন্মদিন। আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছর এই দিনটা ভীষণ ধুমধাম করে পালন করতো বাবা। আপনারা সবাই জানেন কিছু মাস আগেই আমার বাবা শ্রীমান প্রকাশ সেন একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তাই বাবার অবর্তমানে আমিও চেষ্টা করেছি আমার বোনের জীবনের এই সুন্দর দিনটি ওকে সুন্দর উপহার দিতে। একটা বিরাট বড় ব্যবসায়ী ছিল, 2 সন্তান, একজন ধরেই নিন ও ভালো আরেকজন মন্দ। ছোট ভালো সন্তান ছিল সেই ব্যবসায়ী নয়নের মণি, কারণ সবেই ছিল যে তার বাবার মতন এবং সৎ। অন্যদিকে বড় মন্দ ছিল, খুব দুষ্টু, যত রকম বাজে জিনিস তাতে ছিল। ও প্রথম সেটা মারামারি হোক কিংবা নেশা করা। বড় হওয়ার পর দুজনেই 2 রকম পথে গেল। ভালো ছেলে বাবার ব্যবসাকে এগিয়ে নিয়ে গেল, আর ছোট ছেলে মদ খেয়ে একবারে অপরিচিত একটি বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। কিন্তু সেই ব্যবসায়ী বড় ছেলের এই অধঃপতন মেনে নিতে পারেনি, ফলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দাদার জন্য মনে মনে কষ্ট পেলেও ভালো ছেলে তার বাবার মুখের উপর কিছু বলতে পারেনি, বরং বাবার নির্দেশ দিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। ক্রমে তাদের এক ছেলে এবং এক মেয়ে সন্তান হয়। যদিও মেয়ে বলে তাকে কেউ কখনো অবহেলা করেনি, আদর করে ভালোবেসে আগলে রাখতো তাকে। তাই ব্যবসায়ী নিজেও তার নাতনিকে ভীষণ ভালোবাসতেন, ফলে নিজের সমস্ত সম্পত্তি ওনার নাতনির নামে লিখে যান। যদিও ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া, এতেও উনি ছক কষে রেখেছিলেন। ঠিক করা ছিল ওনার নাতনির 23 বছর বয়স হলেই এই সম্পত্তি ওর নামে হবে, আর আগে যদি ওনার নাতনি মারা যান তবে এই সমস্ত সম্পত্তি স্ট্র্যাচির নামে চলে যাবে। কালের নিয়মে সেই ব্যবসায়ী মারা যান এবং তারপরে ব্যবসায়ীর ওই মন্দ ছেলে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘরে জায়গা দেওয়ার অনুরোধ করে। দাদাকে বাবা তাড়িয়ে দেওয়ার সময় কোনো প্রতিবাদ না করলেও এখন তার দাদাকে দেখে খুব খারাপ লাগে, ফলে নিজেই ঘরের জায়গা দেন উনি। কিন্তু মানুষের মনে যদি একবার কুশলতা ঢোকে তবে তাকে দূর করার সাধ্য কারণ নেই। তাই যা হওয়ার তাই হলো। সম্পত্তির লোভে নিজের ভাইকে মারতে কুণ্ঠাবোধ করেননি উনি। তারপর তার স্ত্রীকে বিষ খাই প্যারালাইসিস রোগী বানিয়ে নিজেরাই তার সেবা করতে লাগলো। তার ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করে নিজেকে বিশ্বাস করাতে শুরু করলো, যাতে সমস্ত সম্পত্তি নিতে চাইলে খুব সহজেই তার ভাগ্নি যেন সবটা তাকে দিয়ে দেয় বিনা বাক্য ব্যয়ে। ঘরে মনে হয় একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে, সেরকম নিস্তব্ধতা। অলোকেশবাবু ঘামছেন দরদর করে। এ কী সব বলছে রুদ্র? অসম্ভব রুদ্র এত কিছু জানলো কী করে? না, এক্ষুনি পালাতে হবে এখান থেকে। ঝড়ের পূর্বাভাস পেয়ে ধীর পায়ে পিছিয়ে যাচ্ছেন উনি। কিছু থামতে হলো একটা ধাক্কা খেয়ে। আদি দাঁড়িয়ে ওনার পেছনে। কি জেঠুমণি, পুরো কথাটা না শুনে যাও। তোমার আদরের ভাইপো কি বলছে? পালিয়ে যাচ্ছ কেন? আমি কোথায় পালিয়ে যাচ্ছি আদি? কোথাও যাচ্ছি না তো, আমি তো জাস্ট একটু এদিক ওদিক ঘুরছিলাম। সেই ভালো, বর্তমানে রুদ্র না চাইলে এখান থেকে কেউ বেরোতে পারবে না। আবার রুদ্রের বক্তব্য শুরু হলো। নিশ্চয়ই মনে আপনাদের অনেক প্রশ্ন জমা হয়েছে, সেই সব প্রশ্নের উত্তরই আমি সবাইকে দেব। তার আগে আমি একজন স্টেজে রাখতে চাই বলেই একজন বডিগার্ড ইশারা করতেই সে ঝটপট একজন ব্যক্তিকে নিয়ে এলো। কিন্তু তাকে দেখে সবাই যে কতটা অবাক হয়েছে সেটা তাদের মুখে চোখে স্পষ্ট। পাপা?
বলেই দৌড়ে স্টেজে উঠে গেল মিশু। ও ভাবতেও পারেনি ওর দাদা জন্মদিনে ওকে এত বড় সারপ্রাইজ দেবে। বাবার সামনে দাঁড়িয়ে আর নিজেকে শক্ত রাখতে পারলো না। নিজের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে লাগলো মেয়েটা। বাবা মানেই তো সুখের একটা স্বপ্ন সবার কাছে। বাবা মানেই এমন একটা ভরসার জায়গা যেখানে নিশ্চিন্তে নিজের আবেগ অনুভূতিগুলো বলা যায়। প্রকাশবাবুর কাছেও নিজের মেয়েটা অনেক দামি, তাই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজেকে সামলে বললেন, প্রিন্সেস, এই তো আমি এসেছি, কথা রেখেছি তো আমি। এভাবে কান্নাকাটি করতে হয় এত সুন্দর দিনে? এতদিন ধরে অপেক্ষা করা আদরের স্পর্শ মেয়ে আরও ফুপিয়ে কাঁদতে লাগলো। ওনার চোখে আজ আনন্দের জল। মেয়েটার কাছে যে আসতে পারবেন কোনো দিনও ভাবতে পারেননি। বাবা আর মেয়ের এই মধুর সম্পর্ক দেখে চোখ জুড়িয়ে যায় ওখানে উপস্থিত সকলের। স্নিগ্ধা দেবী আজ হুইল চেয়ারে বসে বসে নিজের স্বামীকে দেখছেন। চোখগুলো ঝাপসা হয়ে গেছে ওনার। স্নিগ্ধা দেবী কখনোই ভাবতে পারেননি প্রকাশবাবু বেঁচে আছেন। সত্যিই ওনার মেয়েটা লক্ষ্মীমন্ত, একমাত্র ওই বলেছিল ওর বাবা বেঁচে আছে। আর আজ এই প্রিয় দিনে সেই মানুষটার আগমন। রুদ্র নিজের মাকে দেখতে পেয়ে হুইল চেয়ারটা নিয়ে এসে ওর বাবার সামনে রাখল। প্রকাশবাবু হাঁটু ভাঁজ করে নিজের প্রিয়তমার সামনে বসে বললেন, গালে হাত বুলিয়ে ধরে আসা গলায় প্রশ্ন করল, কেমন আছো স্নিগ্ধা? এতদিন ভালো ছিলাম না প্রকাশ, কিন্তু এবার তুমি এসেছো, দেখবে একদম ভালো হয়ে যাব আমি ছিলাম না বলে এতটা অযত্ন করেছো নিজের। স্নিগ্ধা দেবী কিছু না বলেই চেয়ে রইলেন ওনার একান্ত আপন স্বামীটির দিকে। সেই চোখে কত আবেগ, ভালোবাসা, কত না বলা কথা, সব কিছু প্রকাশ পাচ্ছে। ভালোবাসা তো এইভাবেই সুন্দর, যে ভালোবাসার শারীরিক মিলনের প্রয়োজনীয়তা নেই। ভালোবাসার জন্য শুধু মনের মিলন আবশ্যক। রুদ্র দূরে দাঁড়িয়ে সবার মতোই নিজের পরিবারের এই মিলন দৃশ্য দেখছে। এভাবেই সবাই এক পারিবারিক ভালোবাসার মুহূর্ত দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও একজন যেন পলক ফেলতে ভুলে গেছে। ওর অলোকের জেঠু। নিজের এত প্ল্যান কোথা থেকে অসফল হলো ভাবছেন উনি। কিন্তু বেশিক্ষণ তো অপেক্ষা করা যায় না। তাই ওর জেঠুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মুখ ঘুরিয়ে নিজের জেঠুর দিকে কঠিন দৃষ্টিতে তাকালো রুদ্র। বলতে শুরু করলো, এই জঘন্য ঘটনার বাকিটুকু কিভাবে ওর বাবাকে হেনস্থা করা হয়েছে, কিভাবে ওর বোনকে ওষুধের নামে ড্রাগস দেওয়া হয়েছে, ওর মাকে খাওয়ানো হয়েছে বিষ, এমনকি ওর জেঠু যে নারী পাচার এবং ড্রাগস বিক্রি করে সেটাও যোগ করলো। যেটুকু ক্ষোভ ছিল ওর জেঠুর প্রতি সবটুকু উজাড় করে দেয় রুদ্র। অলোকেশবাবু আর ওনার স্ত্রী পালাতে চাইলে ওদেরকে আদি এবং কিছু পুলিশ অফিসার ঘিরে ফেলে। রুদ্র স্টেজ থেকে নেমে মুখোমুখি দাঁড়ায় ওর জেঠু এবং জেম্মার। আজ ও সরাসরি প্রশ্ন করবে ওর জেঠুকে, জেঠু, আমি তখন 5-এ পড়ি, তখন তুমি এসেছিলে আমাদের পরিবারে। জেঠু, জেম্মা তোমার বোনের মতোই আরেকটা পুচকি রিয়া। তোমাকে তো বাবার পরে স্থান দিয়েছিলাম, বলো জেঠু, তবে কেন এমন করলে? কেন করলে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা? বাবা তো তোমাকে জায়গা দিয়েছিল, এই পরিবারে তোমার কষ্ট হয়নি? সেই ভাইয়ের মৃত্যুর মিথ্যে কথাতে মাটা তোমাকে নিজের বড় দিদির মতন আপন করে নিয়েছিল, তাই না জেম্মা? তবে কষ্ট হলো না সেই মানুষটিকে বিষ দেওয়ার সময়? কেন এমন করলে জেঠু, জেম্মা? কেন এমন নোংরা খেলা খেললে আমার পরিবারের সাথে? উত্তর দাও, চুপ করে থেকো না। রুদ্রের গলাটা ধরে এলো। এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, আর সেই মানুষটাই সবথেকে বড় আঘাতটা দিল। এই একই ভাবনা মিশুর মনেও বিরাজমান। ও জানতো ওর বাবাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু সেটা যে জেঠু কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। তারপর ও আর ওর মায়ের ওপর অত্যাচার, এসব স্বভাব কি আর ও সেই চেনা জানা জেঠুর সাথে মেলে? ভাবনার সুতো ছিন্ন হয়ে ও জেঠুর কান্না শুনে ভীষণ অবাক হয়। ও জেঠু কাঁদছে। কি অবাক হচ্ছিস তো রুদ্র আমাকে কাঁদতে দেখে? জানিস রুদ্র, এই যে পুরো সেনবাড়ি দেখছিস, এই পুরো সেনবাড়িটা নিজের চোখে বড় হতে দেখেছি আমি। জানিস, যখন জন্ম হয় আমার বাবার, তখন এত বড় জমি জায়গা কিচ্ছু ছিল না। তখন গুটি কয়েক কর্মচারী নিয়েই বাবার অফিস ছিল। আমি হবার পর বাবা দিন রাত পরিশ্রম করে নিজের স্বপ্নকে এই জায়গায় নিয়ে আসে। ছোটবেলা থেকেই আমি ছিলাম ফাঁকিবাজ, কিন্তু ছবি আঁকায় আমার ছিল অনেক উৎসাহ। বইয়ের পাতা, ঘরের দেওয়ালে লেখার পাতা, সবেতেই ছবি আঁকতাম। কোনো স্যার ছিল না, আমার নিজের মনে যেটাই আসতো সেটাই রং তুলে দিয়ে ভরিয়ে দিতাম। বাবার চেয়েও কিছু বলতে পারিনি, প্রথম সন্তান। কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন সইল না। মায়ের কোল আলো করে এলো ভাই প্রকাশ। চিরকালই লেখাপড়ায় ভালো,
ঠিক বাবা যেমনটা চাইতো। যদিও ছোট থেকে দুজনেই ছিলাম দুজনের বেস্ট ফ্রেন্ড। ও যেমন বই পড়তে ভালোবাসতো, আমার তেমন রং তুলি হাতছানি দিয়ে রাখতো। কিন্তু ছবি আঁকা দিয়ে কি পেট ভরে? এসব ছাইপাশ এঁকে কি পাস তুই? ভাইয়ের মতো হতে পারলি না, গাধাই রয়ে গেলি। ভাইয়ের পা ধোয়া জল খা, যদি একটু বুদ্ধি হয়। আরে ছেলেটা ঘর ভর্তি মেডেল আনছে, আমার বুকটা গর্বে ফুলে উঠছে, দেখেছ গিন্নি? আর এই দেখো তোমার বড় কুলাঙ্গার ছেলে, এর জন্য সমাজে মুখ দেখাতেও লজ্জা লাগে আমার। এসব কিছু শোনার পর আর সাধ্য ছিল না ওদেরকে কাছে রাখার। খুব যত্নে ওই রং তুলির পাট আমার জীবন থেকে তুলে দিয়েছিলাম আমি। রোজ রোজ বাবার একই গঞ্জনা শুনতে না পেরে বাইরে বাড়ি থাকতে লাগলাম। বাবার কাছেও যেতাম না। টাকা পয়সা সময়ে সময়ে দিত মা। ভাইয়ের সাথেও মুখ দেখাদেখি বন্ধ করে দিলাম, কারণ এত ব্রিলিয়ান্ট ভাই যদি আমার পরিচয় দিতে লজ্জা করে। ভাইটা তো আমার বড় হয়েছে, এখন আর সে ছোট্টটি নেই। পড়াশোনা করতে না চাইলেও বাবা পরশর জোর করে বাবার বড় ছেলে হয়ে মূর্খ এসব ভেবেই মনে হয় কলেজে ভর্তি করে দেয় আমায়। কলেজে ঢুকেই আমার বন্ধুত্ব হয় আমার মতনই কিছু ছেলে মেয়েদের সাথে। তাদের সাথে থাকা, বেশিরভাগ টাইম বারে কাটিয়ে দেওয়া, সব কিছুই করতে লাগলাম। এভাবেই বাড়ি গিয়ে প্রথম দেখা হয়তো জেম্মার সাথে। সেই প্রথম কাউকে লেগেছিল আমার। মন্দিরা বাড়ি ডান্স করতো, ওর আর আমার প্রায় একই মিল ছিল। ওর বাবা মা কেউ ছিল না, আমার মা বাবা নামক শব্দ থেকেও অনাথ ছিলাম। কিন্তু অভিমানে ঘরমুখো হয়নি, আর দিন চলতো না আমার ঠিক মতো। কখনো খেতাম, কখনো খেতাম না। এভাবেই ঠিক করলাম নিজে কিছু করব। প্রথম যেখানে নেশা করতাম তারা বিশ্বাস করে আমায় ড্রাগ সাপ্লাই করতে দিত। ধীরে ধীরে এসবে হাত পাকাতে পাকাতে এই জগৎ সম্পর্কে বুঝতে পারলাম, আর নিজেই ড্রাগ সাপ্লাই দিতে শুরু করলাম। তারপর আর একটু সাহস করে মেয়ে পাচার। এরপর শুনতে পেলাম বাবা মারা গেছে, ততদিনে আমার একটা মেয়ে হয়েছে। ভেবেছিলাম বাবা কোম্পানির কিছু রেখে যাবে নিজের ছেলের জন্য। এতটা পাষাণ বাবা হবে, সেটা দিয়েই আমি আমার মেয়ের একটা সুস্থ জীবন গড়ে তুলব। কিন্তু এসে শুনতে পাই সব কিছু মিশুর নামে। বাবা ওই স্বার্থপরতা দেখে রাগে অন্ধ হয়ে গেছিলাম আমি। ঠিক করেছিলাম আমাকেও যেমন এই সময় অনাথের মতন রাস্তায় ভিখিরি হতে হয়েছিল, প্রকাশের পুরো পরিবারের সাথেও আমি তাই করব। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে ঠিক ভুলের পার্থক্য করাই ভুলে গিয়েছিলাম। আজ ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। ভগবান যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, শুধু প্রকাশ আমার মেয়েটাকে দেখিস। বলেই অঝরে কেঁদে ফেললেন অলোকেশবাবু। পুলিশ অফিসারও রেডি ছিল ওনাকে অ্যারেস্ট করার জন্য। অলোকেশবাবুকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হলো। গাড়িটা যতক্ষণ না মিলিয়ে যায় তাকিয়ে রইল মিশু। ওর ঠিক কীরকম অনুভূতি হওয়া উচিত বুঝতে পারছে না। জেঠু কি আদৌ ভুল করেছিল? ওর দাদুর কি এতই দম্ভ যে নিজের ছেলের গুলগুলোর কদর করেনি কোনোদিনও? আচ্ছা, আজ জেঠু মনের মতন কাজ করতে পারলে, দাদু একটু ভালোবাসলে, আজকে কি আর ওদের সবাইকে এই দিন দেখতে হতো? এরবার অতিথিদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করা হলো। এখন রাত্রি 1:30। সেনবাড়ির বৈঠকখানায় বসে আছেন আদি, মিশু, শ্রী এবং বাড়ির বাদবাকি সকলে। রুদ্র এখানে এখন অনুপস্থিত। ওর নিজের মনটাকে ঠিক করতে সবার অজান্তে উঠে বসে ছাদে গেছে। শ্রী রুদ্রকে ওপরে যেতে দেখে নিজেও চলে আসি ওখান থেকে। রুদ্রর সাথে ওকে কথা বলতেই হবে। ছাদে এসে পৌঁছাতেই রুদ্র কারোর অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাই। শ্রী দেখে ছেলেটার চোখে জল। কাঁপা কাঁপা হাতে জলগুলো মুছতে গেলেও বাধা দেয় না রুদ্র। অনেক পরে একটা ভরসার স্থান পেয়ে শ্রী কপাল থেকে দাঁড়িয়ে থাকে। হালকা গলায় বলতে শুরু করে, প্লিজ শ্রী, ছেড়ে যেও না আমায়, আমি সহ্য করতে পারবো না। আদি আমায় সব বলেছে শ্রী, কোনোদিনও তোমার কিছু দরকার হলে আমাকে বলো, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না, দম বন্ধ লাগে আমার। এই স্বীকারোক্তি শুনে কেউ কি আর চুপ থাকতে পারে? শ্রীও পারেনি। ও রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। সব কিছু জানার পর লজ্জায় রিয়া আদির কাছ থেকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। মন্দিরা দেবী এই ঘটনার পর নিজেকে ঘরবন্দি করে রাখেন। প্রকাশবাবু নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে ঘরে চলে যান এবং এখানে শুধু আদি আর মিশু। কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে প্রথম মুখ খোলে মিশু। আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবে? অনেকদিন আইসক্রিম খাইনি। কে খেতে না বলেছে? তুমি তো একা একা থাকতে ভালোবাসো। কে বলেছে?
আমি তো আদি নামক একজনের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আর সব কিছু মিটে যেতে এ কথা বলছো মিশু? যদি তোমার বাবা না আসতো, আমি জানি তুমি আমার সাথে দূরত্ব রেখে কথা বলতে। আদি, আমি চাইনি তোমায় কষ্ট দিতে, বাধ্য হয়ে করতে হয়েছে। আমার সব খবর ওদের কাছে যেত, আমি তোমার সাথে কি কথা বলি না বলি সব কিছু। ওরা ভয় দেখাতো, পাপার ক্ষতি করার কথা বলতো। কি করতাম আমি বলো? চোখটা ছলছল করে উঠল। সেই মুখের দিকে তাকিয়ে আদি সাহস হলো না ওর প্রিয়তমাকে আর কষ্ট দেওয়ার। বুকের ভেতরে জড়িয়ে ধরল মেয়েটাকে, কানে কানে বলে উঠল, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, তোমার কবিতা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, শতরূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার।